তাহলে এখন আলোচনা করব নিউটনের গতিসূত্র চ্যাপ্টার থেকে অ্যাসাইনমেন্ট 1। অ্যাসাইনমেন্ট 1 এ তোদের কোশ্চেন আছে 15টা, তাই না? টোটাল 15টা কোশ্চেন। এর মধ্যে কিছু কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো আমি ক্লাসে অলরেডি করিয়েছি, একটা দুটো, ঠিক আছে? যেমন দেখবি কপি কলের প্রবলেমটা আছে, আবার ওই স্ট্রিং দিয়ে সুতো দিয়ে আছে, তো সুতোর টান আছে, 3 দিকে 3টে সুতো ঝুলছে। তো এইসব জিনিসগুলো কিন্তু আমি ক্লাসে অলরেডি করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? ওই টাইপেরই জিনিস দিয়েছি আবার। প্রথম থেকে করি, একটা একটা করে করি, আর তোরা উত্তরগুলো মিলাতে থাকবি তোদের মিলছে কিনা। প্রথম কোশ্চেনটা 1 নাম্বার। 1 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে যে 75 কেজি ওজনের একজন ব্যক্তি আছে, 75 কেজি ওজন এর একজন বিমান ছত্র ব্যবহার করি, বিমান ছত্র ব্যবহার করি বলতে প্যারাশুট নিয়ে যারা নামছে তাদের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো এরকম একজন ব্যক্তি আছে যে সমবেগে নিচের দিকে নামছেন, সমান বেগ নিয়ে নামছে নিচের দিকে, তার উপর বায়ুর বাধা কত হবে? বায়ুর বাধা মানে বায়ু তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে, তো আর ওর একটা ওয়েট নিচের দিকে কাজ করছে। তাহলে যে ব্যক্তি ছাতা নিয়ে নিচের দিকে নামছে, আমি ছাতা এঁকে দিলাম শুধুমাত্র, নিচের দিকে নামছে, নিচের দিকে কি জন্য নামছে? এমজির জন্য নিচের দিকে নামছে, তাই না? আর বায়ু তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে উপরের দিকে, সেই ফোর্সটাকে কি বলে দিলাম? এফ। এবার এ কিন্তু নামছে সমান বেগ নিয়ে। কিভাবে নামছে? সমান বেগ নিয়ে। আচ্ছা, সমান বেগ নিয়ে কখন নামবে? কন্ডিশন কি? লব্ধি বল যখন শূন্য হয়ে যাবে, বাহ্যিক কোনো বল কাজ করছে না, এরকম নিউটনের প্রথম সূত্র, তাই তো? তার মানে এর উপরে বাইরে থেকে বা লব্ধি বলটা শূন্য আমি বলতে পারি। এর উপরে লব্ধি বল শূন্য কিভাবে লিখতে পারি? একমাত্র ডাউনওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু আপওয়ার্ড ফোর্স যদি হয়ে যায়, তবেই তো এর উপরে লব্ধি বল নেই, লব্ধি বলটা শূন্য হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি যে বায়ুর বাধা আর এমজি এরা দুজন সমান সমান। কি বুঝতে পেরেছিস? আর এমজি বলে দিয়েছে তোকে কত, কত বলে দিয়েছে এমজি? 75 কেজি, তাই না? ব্যাস, এবার 75 কেজিকে তুই কনভার্ট করবি কিসে? নিউটনে। জি এর মান বসাবি, তাহলে নিউটন হয়ে যাবে, তাই তো? এমজি, এম ইন্টু জি, জি এর মান কত বসাবি? বোঝাই যাচ্ছে ওখানে সব ওই দশমিকের গন্ডগোল আছে, মানে 10 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, 9.8 আর ধরতে যাবো না, ঠিক আছে? অপশন অনুযায়ী চলছি। তো একে যদি 10 দিয়ে গুণ করিস, 750 ইন্টু 10, সরি 75 ইন্টু 10 মানে 750 নিউটন। অপশনে নেই, তার মানে 9.8 ধরেছে। যেহেতু 10 দিয়ে মিললো না, তাহলে কত ধরে করেছে? 9.8 ধরে করেছে। তাহলে এই জায়গায় আমি এখন কি করলাম? 9.8 বসিয়ে দিলাম। 75 ইন্টু 9.8। গুণ করতে যাস না, আগে অপশনে দেখ এরকম ভাবে কোনো কিছু আসছে কিনা। 75-এর সাথে 10 গুণ করা মানে কাছাকাছি 750 কাছাকাছি আসবে। তো 735 একটা আনসার আছেই। 73 তো কোনো মতে সম্ভবই না, 7 পয়েন্ট সামথিংও সম্ভব না, কারণ 9 দিয়ে গুণ করছি মানে অনেক বড় কিছুই হবে। এখানে গুণ করারও প্রয়োজন পড়লো না, দেখ বি নাম্বার অপশনটা মিলে যাচ্ছে। 735 নিউটন। ইজি ছিল তো নাকি? কনসেপচুয়ালি এটা ইজি ছিল, 735 নিউটন। এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2 দেখ। 4 কেজি, 2 কেজি আর 1 কেজি ভরের 3টা ব্লককে ঘর্ষণহীন টেবিলের উপর পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় রাখা আছে। কত কত? 4, 2 আর 1। তা আমি একটা ঘর্ষণহীন টেবিল এঁকে নিলাম। এই টেবিলের উপরে 4 কেজি আছে, তারপরে 2 কেজি আছে, আর তারপরে 1 কেজি আছে। এরকম ভাবে পরপর পরপর জয়েন করে দিয়েছি। পরস্পরের সংস্পর্শে আছে বলেছে, সংস্পর্শে রেখে দিয়েছি। নেক্সট, 14 নিউটন বল 4 কেজি ভরের উপর প্রযুক্ত হলো। 2 কেজি আর 1 কেজির মধ্যে সংস্পর্শ বল কত হবে? কার উপরে 14 কেজি বল প্রযুক্ত হয়েছে? 4 কেজির উপরে। 4 কেজি কোনটা? এটা। তাহলে এর উপরে তুই ফোর্স অ্যাপ্লাই করে দে, কত? 14 নিউটন ফোর্স এর উপরে কাজ করছে। কিন্তু তোকে বের করতে কি বলেছে? 2 আর 1 এর মধ্যে ক্রিয়াশীল বলটা কত? 2 কেজি দেখতে পাচ্ছিস, এটা 1 কেজি। কোশ্চেন পড়ে কি করে আমি বের করছি সেটা আমার কাছ থেকে কপি করা শিখ, যা আমিও তো কোশ্চেন পড়ছি। কোশ্চেন পড়ে পড়ে কি করে আমি ডেটাগুলোকে নিয়ে আসছি, ঠিক আছে? তো ছবি আঁকতে পেরে গেছি আমরা সবাই। 2 কেজি 1 কেজি দেখতে পাচ্ছিস, এবার 2 আর 1 কেজির মাঝখানে বলতে এই জায়গাটা সংস্পর্শ তলটা, তাই তো? এখানে কি পরিমাণ বল কাজ করবে? যখনই এই ধরনের ছবি আসবে আর এই ধরনের কোশ্চেন আসবে, বুঝে গেছিস প্রি বডি ডায়াগ্রাম করতে হয়। এক একটা বডিকে আলাদা করে নিয়ে তাদের উপরে কি কি পরিমাণ ফোর্স কাজ করছে সেইটা আমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হয়, তাই না? তার আগে আমাদেরকে বের করে নিতে হবে যে এই পুরো সিস্টেমটা, যেহেতু এর উপরে একটা বল কাজ করছে, তাহলে পুরো সিস্টেমটার মধ্যে একটা ত্বরণ ক্রিয়েট হবে। তো কোন দিকে ত্বরণটা ক্রিয়েট হবে? বল যেদিকে প্রযুক্ত হয়েছে সেই দিকেই ত্বরণ ক্রিয়েট হবে, নাকি? তো এই ত্বরণের মানটা বের করা যাবে না? যখনই এই সিস্টেম আসবে তখনই ত্বরণটাকে আগে বের করে রাখবো, তারপরে বাকি ফোর্স টান যা আছে ওগুলো কাজ করবো। তাহলে সবার প্রথমে ত্বরণ বের করি। ত্বরণ বের করার জন্য ফোর্স বাই মাস জানিস কি?
ফোর্স কত? 14 নিউটন ছাড়া তো আর কোনো ফোর্স নেই এখানে। ওভারঅল কত ফোর্স কাজ করছে? 14 নিউটন। আর মাস কত? পুরো সিস্টেমটা একসাথে এগাচ্ছে এদিকে, পুরো সিস্টেমটা। তাহলে পুরো সিস্টেম যদি একসাথে এগায় তাহলে পুরো মাসটাকে এখানে বসাতে হবে। পুরো মাস কত? 7 কেজি। তার মানে কত হলো দেখ, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এত দূর পর্যন্ত পারবি কিনা? এইরকম ছবি আসলে অ্যাক্সেলারেশন বের করেই নিবি, আর বের করা খুব কঠিন কাজ নয়। ফোর্স থাকবে, মাস থাকবে, সহজে বের করতে পারবি। এবার এই অ্যাক্সেলারেশন বেরিয়ে গেলে বাকি কাজটা কত সহজে হয়ে যাচ্ছে। কি বের করতে বললাম? 2 আর 1 কেজির সংস্পর্শ তলে কি পরিমাণ ফোর্স কাজ করবে, তাই তো? তো 2 কেজি আর 1 কেজি এদের দুজনের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। ধর আমি এখানে 2 কেজিকে এঁকে দেখালাম, এটা হলো 2 কেজি। তাহলে 2 কেজির উপরে দুটো ফোর্স কাজ করবে। একটা হচ্ছে এই 4 কেজি আর 2 কেজির মাঝখানে মানে সংস্পর্শ তলে যে বলটা কাজ করেছিল সেটা। ধরে নে এখানে T1 বল কাজ করছিল, কত? T1। আর এখানে ধরে নে T2 বল কাজ করছিল। এক জায়গায় T1, এক জায়গায় T2। ঠিক আছে? তাহলে এই T1 2 কেজিকে কি করবে? এইদিকে ঠেলার চেষ্টা করছে। আর এই T2 কি করবে? 2 কেজিকে এই দিকে ঠেলার চেষ্টা করছে। বল এটা বুঝতে পারলি কিনা? যখন আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করি ওই অবজেক্টটার উপরে কি কি ফোর্স কাজ করছে সেটা আমরা দেখি। এটাই যদি আমি 4 কেজিকে ফ্রি বডি ডায়াগ্রাম হিসেবে দেখাতাম, ধর আমি 4 কেজিকে দেখাচ্ছি, সব কটার দেখিয়ে দিচ্ছি, শিখে রাখ। 4 কেজির ফ্রি বডি, তাহলে 4 কেজির উপরে এইদিকে 14 নিউটন কাজ করছে। 4 কেজির উপরে কিন্তু T1 এদিকে কাজ করবে। এই যে সংস্পর্শ তলে যেটা T1 আছে সেটা 2 কেজিকেও ঠেলবে, 4 কেজিকেও ঠেলবে। তাহলে 4 কেজির উপরে এইদিকে T1 কাজ করছে। দেখতে পেলি বিষয়টা? তাহলে T1 যখন আমি 4 কেজি নিচ্ছি তখন এদিকে হয়ে গেল, আর যখন 2 কেজি নিচ্ছি তখন ওইদিকে হয়ে গেল। মানে টেনশনের কিন্তু পার্টিকুলার ডাইরেকশন নেই। যখন যে অবজেক্টকে নিয়ে আলোচনা করব সেই অনুযায়ী ডাইরেকশন দিতে হবে আমাকে। অসুবিধা আছে এতদূর পর্যন্ত? পারবি সবাই? ওকে। তো আমার 4 কেজি দরকার পড়বে না, যদিও এটাতেই হয়ে যাবে। 2 কেজি করলাম, আর একটা 1 কেজি আছে। 1 কেজির ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি তাহলে কেমন হবে দেখ। 1 কেজির জন্য রাইট হ্যান্ড সাইডে কেউ নেই, আছে কেউ? ফোর্স অ্যাপ্লাই করার মতো কোনো কিছু সংস্পর্শেও নেই, তাহলে ওইদিকে জিরো। আর এইদিকে কে কাজ করছে বলতো? কে কাজ করছে? T2। T2 ছাড়া তো আর কিছু নেই। সবাই পারবি কিনা এরকম ফ্রি বডি ডায়াগ্রাম বানাতে? নেক্সট এরপর থেকে কিন্তু এরকমই ফ্রি বডি ডায়াগ্রাম আসবে প্রত্যেকটা ক্ষেত্রে। হতে পারে 3টের জায়গায় 4টা অবজেক্ট দিয়ে দিল, হতে পারে 3টের জায়গায় 2টো অবজেক্ট দিয়ে দিল, বাট পুরো প্রসেসটা কিন্তু এইটাই। ওকে। এবার একটা জিনিস খেয়াল কর, তোকে আমি বের করতে বলেছি 2 কেজি আর 1 কেজির সংস্পর্শ তলে যে বলটা কাজ করছে মানে T2। তার মানে তোকে আমি T2 বের করতে বলেছি, তাই তো? T2 কি করে বের করবো? দেখ, এখান থেকেও T2 বের করা যায়, তবে T1 জানতে হবে। এখান থেকেও T2 বের করা যায়, কিছু জানতে হবে না। বেটার কোনটা? এটাকে ইউজ করা। এখান থেকেও T2 বের করা যায়, তবে T1 জানতে হবে, তারপর T1 এর জন্য খাটাখাটি করো। আর এখান থেকেও বের করা যায়, তবে এখানে দেখ শুধুমাত্র T2 দিয়েই আছে এক্সপ্রেশন। তো বেটার হচ্ছে এটাই। পুরো অবজেক্টটা কোন দিকে যাচ্ছে রে? এই দিকে যাচ্ছে। কত ত্বরণ নিয়ে যাচ্ছে? তাহলে 4 কেজি কত ত্বরণ নিয়ে যাচ্ছে? 2 কেজি, 1 কেজি, মানে প্রত্যেকে এ ত্বরণ নিয়ে যাচ্ছে, যেহেতু সংস্পর্শে আছে একসাথেই চলছে। তাহলে এর মধ্যে যে ত্বরণটা তৈরি হয়েছে সেই ত্বরণটা কত? এ, তাই তো? এবার আমি কি বলেছিলাম? এর উপরে লব্ধি বল বের কর। এর উপরে লব্ধি বল হচ্ছে T2, যেহেতু এদিকে যাচ্ছে তাহলে T2 বড়। আর এদিক থেকে কি আসছে? জিরো। তো T2 মাইনাস জিরো, বা লেখার দরকার নেই, জিরো তো আর কি লিখবো। তো T2 মাইনাস জিরো, লব্ধি বল কোন দিকে? এই দিকে, T2 মাইনাস জিরো। এটা ওর মধ্যে এম এ হিসেবে কাজ করবে, এম ইন্টু এ। এর এম কত? 1 কেজি। আর এর এ কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি বুঝতে পারলি? তাহলে দেখ T2 ইকুয়াল টু কি বেরোচ্ছে? T2 ইকুয়াল বেরোচ্ছে 2 একে 2 নিউটন। ইজি কিনা? দেখতে কত বড় লাগছিল আর কত বড় ছবি মনে হচ্ছিল। আমি যে এত কিছু করলাম এই লেখালেখিগুলো তোদেরকে বোঝানোর জন্য, এতটা দরকারও নেই। এইটুকুকে ঢেকে দে, একদম মুখে মুখে ক্যালকুলেশন দেখ কিভাবে করছি। ছবি যখন এটা দেখতে পেলাম, মাথার মধ্যে ত্বরণ কাজ করছে। ত্বরণ ইজ ইকুয়াল টু, দেখ কিভাবে করছি আমি। পরীক্ষাতে টাইম কি করে বাঁচাতে হবে এটা একমাত্র প্র্যাকটিস করেই সম্ভব। ওই একবার অঙ্ক করে নিলি আর ওখানে গিয়ে বলছিস যে আমি একদম স্কিপ করে করে করবো, সেটা সম্ভব নয়। প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার। তুই কি করছিস? এ বের করছিস, এ বের করবি এরকম ভাবে। 14/7 হয়ে গেল 2। তোর মনে চলছে এটা, কিন্তু লেখারও দরকার পড়লো না। ত্বরণ 2 হয়ে গেল। এবার তোকে এখানে ফোর্স বের করতে বলেছে। তো তুই দেখছিস এই অবজেক্টটাকে নিতে গেলেই খুব ভালো হয়, কারণ ওদিক থেকে কেউ নেই। তাহলে T2 কাজ করবে এখানে, T2 ওকে ওদিকে ঠেলছে। আর T2 মানে হচ্ছে এম ইন্টু এ। তো মনে মনে এম আর এ কে গুণ করে দিলি, 2 1 2 হয়ে গেল 2 নিউটন। খাতা পেনের কোনো দরকারই পড়লো না। কখন দরকার পড়বে না? যখন বারবার একই অঙ্ক প্র্যাকটিস করতে থাকবি তখন দরকার পড়বে না। আমি যেহেতু অনেকবার করেছি ওই জন্য আমার দরকার পড়বে না, কিন্তু তোদের এখন এগুলো করতেই হবে। করে নে ফটাফট করে। কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবি। আচ্ছা, এবার কোয়েশ্চেন নাম্বার 3 এর দিকে তাকা। যত বড় লাগছে দেখতে তত বড় নেই অ্যাকচুয়ালি। কোয়েশ্চেন নাম্বার 3,
কি বলা হয়েছে যে একটা হালকা প্রসার্যহীন সুতোর সাহায্যে, প্রসার্যহীন বা অপ্রসার্য এগুলো কথার মানে হচ্ছে যে সুতোটা ছোট বড় হচ্ছে না, জাস্ট ফিক্সড, ঠিক আছে? রাবার নয় যে টানলে বড় হয়ে যাবে বা ছোট হয়ে যাবে, এরকম নয়। তাহলে একটা প্রসার্যহীন সুতো নিয়েছে, অবশ্যই প্রসার্যহীন সুতো নিয়েই আমাদের সব ক্যালকুলেশন হবে। এমন কোনো সুতো পাবি না তুই মানে তোদের সিলেবাসের মধ্যে যেটা বড় হতে পারে ছোট হতে পারে, তাহলে ক্যালকুলেশন আলাদা হয়ে যাবে। একটা সুতোর সাহায্যে একটা ঘর্ষণহীন কপিকলের উপর দিয়ে M2 ভরের একটা বস্তুকে ঝোলানো আছে। M2 হচ্ছে 100 গ্রাম, আর M1 = 200 গ্রাম ভরের একটি ব্লক মসৃণ টেবিলের উপর রাখা আছে। সুতোর টান কত আর ব্লকগুলির ত্বরণ কত? ছবি এঁকে দিয়েছি আমি। যদি ছবি এঁকে না দিত তবুও কিন্তু নিজে থেকে ছবিটা এঁকে নিতে হতো, আমি সুবিধার্থে ছবিটা দিয়ে দিয়েছি। তাহলে একটা প্রসার্যহীন সুতোর সাহায্যে একটা ঘর্ষণহীন কপিকলের উপর দিয়ে M2 ভরকে ঝোলানো হয়েছে। তাহলে ব্যাপারটা এরকম, 3 নাম্বার করছি। এই হচ্ছে টেবিল, এখানে একটা কপিকল আছে, তাই তো? এই একটা কপিকল, সুতোর সাহায্যে এখান থেকে একটা অবজেক্টকে ঝোলানো আছে। কত ভরের এটা? M2 ভরের। M2 কে 100 গ্রাম বলেছে, তাই তো? 100 গ্রাম, কিন্তু খেয়াল রাখিস যদি কেজিতে কনভার্ট হতে করতে হয় তাহলে করে নিতে হবে। আর এই সুতো দিয়েই এখানে একটা অবজেক্টকে রাখা হয়েছে টেবিলের উপর, মসৃণ টেবিলের উপর। সেই অবজেক্টটার মাস কত? M1। আর M1টা কত গ্রাম বলেছে? 200 গ্রাম, তাই তো? ব্যাস, এই হচ্ছে তোর ডেটা, এই হচ্ছে পুরোটা ডেটা। ছবিতে দেখতে পাচ্ছিস যে ত্বরণ এদিকে দেখানো হয়েছে, মানে পুরো অবজেক্ট, এই অবজেক্টটা নিচের দিকে নামছে আর এই অবজেক্টটা তাহলে সামনের দিকে এগিয়ে যাবে, তাই না? যেহেতু সুতো ছোট বড় হচ্ছে না, তাহলে এর মধ্যে যা ত্বরণ থাকবে এর মধ্যেও তাই ত্বরণ থাকবে। এই যখন নামছে একে টানছে এদিকে, তাহলে দুজনে একই সাথেই চলছে, মানে দুজনের মধ্যে উৎপন্ন ত্বরণটা সেম। এতটুকু বুঝতে পেরে গেছিস সবাই? কারো আপত্তি নেই তো? এবার বিষয়টা হলো কি বের করতে বলেছে। প্রথমে বলেছে সুতোর টান কত, আর তারপরে বলেছে ব্লকগুলির ত্বরণ কত। মানে ত্বরণের তো দরকার আছে, ত্বরণও দরকার আছে, আবার সুতোর টানও দরকার আছে। তো এইখানেও এই ধরনের অবজেক্টও যদি চলে আসে তাহলেও ফ্রি বডি ডায়াগ্রাম, মনে পড়ছে ফ্রি বডি ডায়াগ্রাম? কপিকলের ফ্রি বডি ডায়াগ্রাম কিন্তু আমি অনেকগুলো করিয়েছি, তো একবার দেখিয়ে দিচ্ছি দেখে নে। প্রথমত, পুরো অবজেক্টটা যেহেতু নিচের দিকে যাচ্ছে, তার মানে এর যে ওয়েটটা, সেই ওয়েটটা নিচের দিকে কাজ করছে। ওয়েটটা কত? M2G, এটা নিচের দিকে কাজ করছে। ক্লিয়ার সবার? এই যে M2G যেটা নিচের দিকে কাজ করছে, এটা নর্মালি বেশি হবে বলেই তো নিচের দিকে যাচ্ছে। এখানে একটা ফোর্স কাজ করছে যাকে বলবো সুতোর টান T, যেটা আমাকে বের করতে হবে অ্যাকচুয়ালি। ক্লিয়ার সবার? তাহলে তুই বল M2G আর T এর মধ্যে বড় কে? সবাই বলছিস M2G বড়। কেন M2G বড় কেন? কারণ নিচের দিকে যাচ্ছে, তাহলে ডাউনওয়ার্ড ফোর্সকে বেশি হতে হবে তবেই নিচের দিকে যাচ্ছে। ওকে, এই M1 অবজেক্টের উপর কি কি ফোর্স কাজ করছে কেউ বলতে পারবি? এ কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে। তাহলে এর উপরে ফোর্স কোন দিকে কোন দিকে কাজ করছে? ডান দিকে। মানে এখানে একটা সুতোর টান কাজ করছে, তাই তো? এই সুতোর টানটাই ওকে ওইদিকে নিয়ে যাচ্ছে। এখানে যে পরিমাণ টান কাজ করবে সুতোর প্রত্যেকটা বিন্দুতে সেই পরিমাণ টানই কাজ করবে। যতক্ষণ না আলাদা কোনো অবজেক্ট আসবে টান কিন্তু চেঞ্জ হবে না। যেমন এখানে আলাদা কোনো অবজেক্ট আসেনি, কপিকল কোনো অবজেক্ট নয়, ঠিক আছে? কপিকলকে আমরা অবজেক্ট ধরবো না আইডিয়াল কেস হিসেবে। যদি কোনো আরেকটা বস্তু এখানে ঢুকিয়ে দিতাম তাহলে এইটুকু জায়গায় টান আলাদা, ওইটুকু জায়গায় টান আলাদা। তো যেহেতু অবজেক্ট দিয়ে আলাদা হয়নি সুতরাং টান এখনো ডিস্ট্রিবিউট হয়নি। ওকে, M1 এর উপর আর কিছু কাজ করছে, আর কোনো ফোর্স কাজ করছে? T1 এদিকে কাজ করছে, আর কোনো ফোর্স এইদিকে কোনো ফোর্স কাজ করছে? করছে না। এটা কিন্তু ঘর্ষণহীন বলে দিয়েছে বা মসৃণ তল বলে দিয়েছে, তাহলে তোকে ঘর্ষণ নিয়ে আর ভাবনা চিন্তা করতে হবে না। যদি মসৃণ না বলতো, ঘর্ষণ গুণাঙ্ক ডেটা দিয়ে দিত, তাহলে কিন্তু বিপরীত দিকে একটা ঘর্ষণ বলে কাজ করতো, তখন আবার ওইটাকে নিয়ে আসতে হতো। তো তুলনামূলক সহজই আছে, বুঝে গেছিস কিনা? এবার চল ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম বলতে প্রথমে তুই M2 জন্য কর। M2 জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রাম ভাবিস, এগুলোকে বাদ দিয়ে দে, আমি আর আঁকলাম না, শুধু M2। M2 যাচ্ছে নিচের দিকে, তার মানে M2G বড় T এর থেকে। তার মানে লব্ধি বল নিচের দিকে কত কাজ করছে এটা? সবাই পারবি কিনা এটা সাজাতে? নিচের দিকে লব্ধি বল কত কাজ করছে? এই পরিমাণ। এটাই হচ্ছে ওর মধ্যে A ত্বরণ তৈরি করেছে, তাহলে আমি M2 ইন্টু A লিখে দেবো। সব ক্ষেত্রে কিন্তু দেখ এটাই করছি, লব্ধি বল ইজ ইকুয়াল টু MA। লব্ধি বল ইজ ইকুয়াল টু MA, বারবারই একই কাজ। থাক, এটা কি করা যায় না করা যায় দেখছি। এবার এটার ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে একটাই ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে টি। টিটাই কি করছে? M1টাকে এদিকে নিয়ে যাচ্ছে। তাহলে টিটাকেই আমি লিখবো M1 ইন্টু A। আর কিছু লেখা যায় নাকি ভুল করে দিয়েছি আমি? কি মনে হচ্ছে তাদের? সব ঠিক করেছি তো? ব্যাস, এবার তুই কি করবি, এখান থেকে টি আর এ এর মানটাকে বের করবি। দেখ কত সুন্দর লাগছে যদি যোগ করে দিস দুটো ইকুয়েশনকে। 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন, করে দে যোগ এটাকে। তাহলে মাইনাস টি প্লাস টি কেটে গেল। যোগ করা বুঝতে পারছিস তো? 1 নং এর সঙ্গে 2 নং যোগ করা, মাইনাস টি প্লাস টি কেটে গেল। এদিকে পড়ে থাকলো কি? M2G, আর এদিকে কি পড়ে থাকলো? M2A প্লাস M1A, তাই তো? হয়ে গেছে না? দেখ এর মান পেয়ে গেছিস তুই।
এর মান পেয়ে গেছিস, কারণ M1 জানিস, M2 জানিস, আর জি তো জন্ম থেকে জানিস, তাহলে এ পেয়ে গেলি না? এখান থেকে তুই এটাকে ক্যালকুলেট করবি। আমি লিখে রেখে দিচ্ছি একটুখানি। এ মানে হচ্ছে M2 বাই M2 প্লাস M1 ইন্টু জি। খেয়াল রাখতে হবে কিন্তু আমি এটাকে এসআই পদ্ধতিতে বের করবো, কারণ ডেটাতে এসআই পদ্ধতি দেওয়া আছে অপশনে। দেখ, ত্বরণ কোন পদ্ধতি? এসআই পদ্ধতি দেওয়া আছে। তাহলে তোকে যদি পুরোটা এসআই পদ্ধতিতে বের করতে হয়, জি এর মান এসআই তে বসাবি, M2 M1 এগুলোর মান এসআই তে বসাবি, তাই তো? আরেকটা কথা বলে দিই এখানে, আরো শর্ট হয়ে যাবে এই বিষয়টা। এই যে M2 আর M1 এরা গ্রামে দেওয়া আছে তো, তুই যদি এদেরকে কেজিতে কনভার্ট করতে চাস তাহলে 1000 দিয়ে ডিভাইড করবি, দিয়ে দশমিকের সংখ্যা বানিয়ে দিবি, দিয়ে এখানে দশমিক দিয়ে ভাগ করে দশমিকের যোগ বের করে, একটু কেমন যেন জটিল জটিল লাগছে, দশমিক চলে আসা মানে একটু জটিল জটিল মনে হয়, তাই না? তো তুই এখানে কি করতে পারিস, তুই এগুলোকে কেজিতে কনভার্ট নাও করতে পারিস। তার কারণ ওপর আর নিচে দেখ একই সংখ্যা আছে, তুই ওপরটাকেও 1000 দিয়ে ডিভাইড করছিস, নিচটাকেও 1000 দিয়ে ডিভাইড করছিস, আলটিমেট তো 1000ই কেটে যাচ্ছে। তাহলে সুবিধা হচ্ছে তুই 200 100 ওগুলোই বসিয়ে করে নে এই ক্ষেত্রে। আর যদি বুঝতে না পারিস যে আমার এটা দেওয়া উচিত কি উচিত না, তখন তুই এসআই তে কনভার্ট করেই করবি, রিস্ক নিবি না। এটাতে বুঝতে পারছিস তো যে এসআই না ধরলেও চলছে, কারণ ওপর নিচে আমার কেটেই যাচ্ছে, আমার তো শুধু ক্যালকুলেশন দেখবে। তাহলে এখান থেকে তুই এ বের করবি, এখান থেকে যদি এ পেয়ে যাস তাহলে টি কি করে বের করবি? ভেরি গুড, এখানে টি ইকুয়াল টু M1 এ দেওয়া আছে, এ এর মান দরকার ছিল, এ এর মান পেয়ে গেছিস, তাহলে টি পেয়ে যাবি। এখান থেকে কি বেরাবে না? এখান থেকেও বেরাবে, তবে এটা ইজি হবে, তাই তো? এখান থেকে বের করাটা সহজ হবে। তাহলে এখান থেকে তুই আবার টিটাকে বের করে দিবি M1 ইন্টু এ করে করে নে। জি এর মান 9.8 নিবি না 10 নিবি সেটা তোর উপর ডিপেন্ড করছে, অপশন অনুযায়ী তুই চুজ করবি। কর, বের কর তাড়াতাড়ি। চল ক্যালকুলেশনটাও আমি করে দিচ্ছি, দেখে নে যাদের ক্যালকুলেশন হলো না। M2 এর জায়গায় লিখবো কত? 100। আর নিচে কত লিখবো? 100 প্লাস 200 মানে 300। এগুলো শর্টে করে দিলাম, 1/3, তাই তো? ইন্টু জি, জি এর মান কত বসাবি এখনো জানি না, তো 1/3টা থাক, আর জি এবার অপশনের সাথে মিলাতে হবে, ঠিক আছে? অপশনে দেখ 3.26 আছে, একটা অপশনে আছে 32, আর একটা অপশনে আছে 3, আর একটা অপশনে আছে 32। হলে এই চারটার মধ্যেই কিছু একটা হবে। তুই আমাকে বল, জি এর মান যদি আমি 10 বসাই বা 9.8 বসাই, 3 দিয়ে ডিভাইড করলে কি 32 হবে? 32 তো হবে না, তাহলে তো ডিভাইড করার প্রয়োজন পড়লো না, 3 পয়েন্ট দিয়েই হবে। 3.267, তোর ক্যালকুলেশন করার প্রয়োজনই নেই। এমসিকিউ এর এটাই একটা মজা, যে ডেটা থেকে তুই সবকিছু করে নিতে পারবি। বুঝতে পারিস নি এখনো? এখানে জি এর মান 10 লিখবি নাকি 9.8 লিখবি, তোর ইচ্ছা, কিছু একটা লিখবি। এবার তুই যেটাই লিখ, 10 লিখ আর 9.8 লিখ, 3 দিয়ে ডিভাইড করলে 3 পয়েন্ট সামথিংই তো আসবে, 32 তো আর হয়ে যাবে না। তাহলে ওখানে অপশন দুই জায়গায় আছে 3.26, দেখ এ নাম্বার অপশনেও আছে 3.26, আর সি নাম্বার অপশনটাতেও আছে ওটা 3.26। বাট তুই তাহলে করবি কোনটা এখন? দুটো অপশনই যখন আছে তাহলে কোনটা করবি? তাহলে এখন তোর বি আর ডি কেটে গেছে, এ আর সি এর মধ্যে তোকে এখন চেক করতে হবে টার্ন কোনটাতে আসছে। তাহলে এখন টার্ন বের করতে চলে যা। কোথায় টার্ন বের করবি? এই জায়গাটায়। টার্ন ইকুয়াল টু M1 কত রে? 100 গ্রাম। এখানে কিন্তু আর 100 গ্রাম বসাস না, এখানে 100/1000 কর, কেজিতে কনভার্ট কর, তাই না? তুই বলবি এখানে কেন কেজিতে কনভার্ট করলাম না, কেন করিনি? কেজিতে কনভার্ট করেছি, হাজার হাজার কেটে গেছে অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে এ এর মান তুই কত বসাবি? 10/3 বা 3 পয়েন্ট যা বসাবি বসা, 3.26ই বসিয়ে দে, 3.267। ঠিক আছে, দুটো শূন্য কেটে গেল। এবার বল 10 দিয়ে ডিভাইড করতে গেলে কি হচ্ছে? 0.3 হচ্ছে। কোন অপশনে আছে? মিললো না নাকি? টি সমান সমান, ও M1 এর মান তো ভুল বসিয়েছি, বললি না কেউ। M1 এর মান 200 ছিল, 100 বসিয়েছি। M1 এর মান 200। আচ্ছা, 3 দিয়ে যদি গুণ করিস তাহলে 6 পয়েন্ট কিছু একটা হবে, 4, যাই হোক 6 পয়েন্ট কিছু একটা হবে, নিচে 10, কত আসবে এটা? 0.6 হয়ে যাবে। অপশনে আছে 0.6, কোন অপশনে আছে? এ আর সি এর মধ্যে কোন অপশনে আছে? সি নাম্বার অপশন, হয়ে গেল, সি নাম্বার অপশন কারেক্ট। শ্রেয়া বল কি সমস্যা, করে নে। ক্যালকুলেশনটাকেও তোকে হেল্প করে দেবে অপশনগুলো। এরপরে 4 নাম্বার। পঞ্চাশ কেজি ওজনের এক ব্যক্তি একটি লিফটে অবস্থিত। 50 কেজি ওজনের এক ব্যক্তি, তোদের মধ্যে ভেবে নে, কোথায় আছিস তোরা? লিফটের উপরে আছিস। লিফটে অবস্থিত একটা ওজন মাপার যন্ত্রের উপর দাঁড়িয়ে আছে। তাহলে একটা লিফটের ভেতরে ওজন মাপার একটা যন্ত্র আছে, ওয়েফিং মেশিন আছে একটা, তার উপরে দাঁড়িয়ে আছে।
লিফটটি সমত্বরণে চলতে শুরু করলো। ওজন মাপার যন্ত্রে ব্যক্তিটির ওজন 45 কেজি দেখায়। তুই এবার বল, লিফটটা যদি ত্বরণ সহ চলতে শুরু করে, তাহলে ওই ব্যক্তির উপর যে লম্ব প্রতিক্রিয়া বল সেটা তো তার ওজনের সমান হয় না। এটাই আমরা লিফটে করেছিলাম। লিফট যদি স্থির থাকে বা লিফট যদি সমবেগে চলাফেরা করে, তবে ওই লিফটের মধ্যে লম্ব প্রতিক্রিয়া বল আর ব্যক্তির ওজন সমান সমান হয়, নিজেকে একদম নর্মাল ফিল করে। কিন্তু যখনই ওটা ত্বরণ সহ উপরে যাবে বা ত্বরণ সহ নিচে যাবে, যাই হোক না কেন, ত্বরণ সহ যদি যাতায়াত করে, তখন কিন্তু তার ওজনের কিছু পরিবর্তন হয়ে যায়। হতে পারে ওজনটা বেড়ে যাবে, হতে পারে ওজনটা কমে যাবে। তো এখানে কি হয়েছে দেখ, ওর ওজন ছিল 50 কেজি, কিন্তু ওয়েভিং মেশিনে দেখাচ্ছে কত, 45 কেজি। ওয়েভিং মেশিন কোনটা দেখাচ্ছে বলতো, লম্ব প্রতিক্রিয়া বলটাকে দেখাচ্ছে। মেশিনের কাজই হচ্ছে কোনটাকে দেখানো, লম্ব প্রতিক্রিয়া বল দেখানো। তাহলে লম্ব প্রতিক্রিয়া বল 45 কেজি দেখাচ্ছে। লিফটটি কি ওপরে উঠছে না নিচে নামছে, এবং তার ত্বরণের মান কত। তো এটা তো ইজিলি বোঝা যাচ্ছে যে লিফটটা নিচের দিকে নামছে, ওপরের দিকে যাবে না। কারণ ওপরের দিকে যদি যাই তাহলে নিজেকে ভারী ভারী ফিল করি। প্র্যাকটিক্যালি মনে কর, ওপরের দিকে যখন লিফট উঠবে নিজেকে ভারী ভারী ফিল করি, তাহলে 50-এর থেকে বেশি ফিল করা উচিত। বাট যেহেতু 50-এর থেকে কম ফিল করছি, তার মানে লিফটটা নিচের দিকে নামছে, নিম্নমুখী। নিম্নমুখী ওয়ালা অপশন কোথায় কোথায় পাচ্ছিস, বি আর ডি দুটোতেই দেখ নিম্নমুখী আছে। এবার এখান থেকেও তোর ক্যালকুলেশনই করতে হবে না, দেখ কিভাবে তুই আনসার করে নিতে পারবি। একটা 9.8 আর একটা হচ্ছে 0.98। 9.8 মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণটাই, তাই তো। এবার যদি কোনো লিফট অভিকর্ষ ত্বরণ নিয়েই নিচে নামে, তার মানে লিফটে তার ছিঁড়ে গেছে, বলেই একদম অভিকর্ষ ত্বরণ নিয়ে নিচের দিকে পড়ছে। অভিকর্ষ ত্বরণ নিয়ে যদি নিচের দিকে পড়ে, তাহলে কিন্তু আমি নিজেকে ওয়েট লেস মনে করি, আমার মধ্যে কোনো ওয়েট থাকে না, শূন্য। বোঝা গেল? তাহলে এটা তো হবে না, কারণ আমার ওয়েট ফিল করছি, আমি 45 কেজি ফিল করছি। তার মানে অপশন হবে ডি নাম্বারটাই, 0.98। বোঝা গেল? দেখ প্র্যাকটিক্যালি কিন্তু অঙ্ক ক্যালকুলেশন না করে তুই আনসার করে দিতে পারলি। এবার যদি তুই ক্যালকুলেশন করতে চাস, তাহলে কি করে করবি? আচ্ছা, এবার বুঝে গেছিস। একটা লিফট, লিফটের মধ্যে একটা ওয়েভিং মেশিন আছে, সেই ওয়েভিং মেশিনের উপর তুই দাঁড়িয়ে আছিস। এটা হলো তুই, তুই দাঁড়িয়ে আছিস। এবার তোর একটা ওয়েট কাজ করছে নিচের দিকে, সেটা কত, এমজি। আর ওয়েভিং মেশিন তোর উপরে উপরের দিকে একটা বল প্রয়োগ করছে, লম্ব প্রতিক্রিয়া বল এন। আলটিমেট তুই যাচ্ছিস কোন দিকে, বুঝে গেছিস যে আমি নিচের দিকে যাচ্ছি। কত ত্বরণ নিয়ে যাচ্ছিস, এ ত্বরণ নিয়ে যাচ্ছিস। তোকে এটাকেই বের করতে হবে, কারণ নিম্নমুখী তো বোঝা হয়ে গেছে। তাহলে এ নিচের দিকে নামছি মানে নিচের ফোর্স বড়, তার মানে এমজি বড়। এমজি মাইনাস ওপরের ফোর্স এন ইজ ইকুয়াল টু কি করবো, এম এ। তাই তো নাকি, একই জিনিস বারবার চলছে। এবার এখানে এমজি 50 আর জি এর মান তুই কত বসাবি, 9.8 বসিয়ে দে। এন এর মান কত, 45 ইজ ইকুয়াল টু এটা কত, 50 ইন্টু এ। ঠিক আছে, ক্যালকুলেশন কর, এ এর মানটা বের কর, দেখ 0 পয়েন্ট সামথিংই আসবে। বুঝতে পেরেছিস? পারা যাবে করতে, ক্যালকুলেশন করে নে নিজেরা, গুণ টুন গুলো নিজেরা করে নিবি। 5-এর সাথে 98 গুণ হচ্ছে এখানে, 5-8 40, 5-9 45, 490 মাইনাস 45 বাই 50। হুম, এন ইকুয়াল টু 45 কেজি না, 45 ইন্টু জি হবে এখানে, 45 ইন্টু 9.8। কারণ 45 কেজিটা তো ভর, তাই না, এই পরিমাণ ফিল করছে। তাহলে এখানে এমজি করতে হবে 45 ইন্টু 9.8। তাহলে এটা ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। আর একবার লিখে দিচ্ছি, এটা 50 ইন্টু 9.8 আর এটা 45 ইন্টু 9.8 ইজ ইকুয়াল টু 50 ইন্টু এ। তো 50 থেকে 45 বিয়োগ করলে 5 হয়ে গেল, 5 ইন্টু 9.8, 50 ইন্টু এ, বা এ ইকুয়াল টু 9.8 বাই 10, 5 10 50, মানে 0.98। ডি নাম্বার অপশনটা কারেক্ট। নেক্সট কোশ্চেন 5 নাম্বার। 5 নাম্বার কোশ্চেনটার দিকে সবাই দেখ। এম ভরের একটা ব্লক একটি অনুভূমিক মসৃণ তলের উপর স্থির অবস্থায় আছে। কোশ্চেনটা বুঝবি, হ্যাঁ, আমি কিভাবে উত্তর করার চেষ্টা করছি দেখ। এম ভরের একটা ব্লক আছে, একটা অনুভূমিক মসৃণ তলের উপর স্থির অবস্থায় আছে। স্মল এম ভরের একটা বস্তু ভি বেগে এসে পূর্বের ব্লকটিকে আঘাত করে ওর মধ্যে আটকে গেল, ঠিক আছে, জুড়ে গেল ধর ওর সাথে। বলা হয়েছে যে সংস্থাটির লব্ধি বেগ কত। এরকম একটা ব্লক ছিল অলরেডি আগে থেকে, একটা ক্যাপিটাল এম ভরের একটা ব্লক ছিল।
এ কোনো বেগ নিয়ে চলছিল, স্থির অবস্থায় ছিল, তার মানে এর কোনো ভেলোসিটি নেই, এর ভেলোসিটি জিরো। ঠিক আছে, স্থির অবস্থায় ছিল। এই দিক থেকে স্মল এম ভরের আরেকটা ব্লক আসলো, কত ভেলোসিটিতে যাচ্ছ, কোশ্চেন পড়িসনি, ভি ভেলোসিটিতে যাচ্ছে। এম ভরের একটা বস্তু ভি বেগে এসে পূর্বের ব্লকটিকে ধাক্কা মেরে ওর সাথে জুড়ে গেল। ঠিক আছে, তো ধর এ এদিকে চলছে, এ রেস্টে আছে, একটা কন্ডিশন তৈরি হলো, যখন কি হলো, এ এর সাথে ধাক্কা লাগলো, দুজন দুজনকে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পর কি হলো, এরা দুজন একসাথে জুড়ে গেল, মানে এখন যদি যাই তাহলে দুজন একসাথেই চলবে, দুজন একসাথেই চলবে, জুড়ে গেছে যেহেতু। তো এদের মধ্যে কিছু একটা ভেলোসিটি থাকবে, আবার ভেলোসিটি জিরো হতে পারে, আমি জানি না কি হবে, সেটা আমাকে বের করতে বলেছে। তো আমি ধরে নিলাম যে পুরো সিস্টেমটা ভি ভেলোসিটি নিয়ে এদিকে যাচ্ছে, এদিকেই যাবে, আর তো কোনো দিকে যাওয়ার রাস্তা নেই, সরলরেখা বরাবর। তো এই ভি এর মানটা এখন আমাকে বের করতে হবে, এই ভি এর মানটা কি হবে, এই অপশনগুলোর মধ্যে কি হবে, শূন্য তো হচ্ছে না, বুঝে গেছি, এই অপশনগুলোর মধ্যে কি হবে। তো এই যে কন্ডিশনটা তৈরি হলো, এটা দেখে আমার মাথায় ঘুরছে যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগাই। কেন আমার মাথায় এটা আসলো, আমি দেখতে পাচ্ছি ভর আছে, আবার বেগ দেখতে পাচ্ছি, আবার দেখছি সংঘর্ষ হয়েছে, রৈখিক ভরবেগে তাই হতো, সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে বেগ কত হবে, এইসব জিনিস জানতে চেয়েছে, তাহলে তো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটাই। যদি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র ভুলে যাস তো একটু বলে দিচ্ছি আমি, শুনে নে। সংঘর্ষ হওয়ার পূর্বে মোট রৈখিক ভরবেগ ইজ ইকুয়াল টু সংঘর্ষ হওয়ার পরে মোট রৈখিক ভরবেগ। ঠিক আছে, তাহলে তুই বল, সংঘর্ষ এই জায়গাটাই হয়েছে, আগে ভরবেগ কত ছিল, এর ভরবেগ ছিল এম ইন্টু ভি, আর এর ভরবেগ কত ছিল, এম ইন্টু ভি, জিরো ওর ভরবেগ, কারণ ভেলোসিটি জিরো। সংঘর্ষের পর এটা মাস কত হয়ে গেল, এম প্লাস এম হয়ে গেল মাসটা, তাই না, ভর এখন কিন্তু এটা, দুজন যদি একসাথে জুড়ে আছে, আর বেগ কত হয়ে গেছে, ক্যাপিটাল ভি। বোঝা গেল কিনা? এবার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী দুজন সমান, পূর্বে ইজ ইকুয়াল টু পরে, ক্লিয়ার হয়েছে? কি বের করতে হবে, ক্যাপিটাল ভি। দেখ হয়ে গেছে ক্যাপিটাল ভি, ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু, জিরো তো দাম নাই, এম ভি বাই পুরোটা, তাহলে এম ভি বাই এম প্লাস এম। কি বুঝেছিস? অপশানে আছে দেখতো, সি নাম্বার অপশন, মিললো? কর, কত সহজ ছিল দেখ, এক লাইনের প্রবলেম এটা, তাড়াতাড়ি করে নে। আচ্ছা, এবার 6 নম্বর কোশ্চেনটার দিকে তাকা। কোয়েশ্চেন নাম্বার 6-এ বন্দুকের প্রতিক্ষেপ বেগ জানতে চেয়েছে। এই প্রবলেমটা আমি তোদের জন্যই ছাড়লাম, কারণ প্রতিক্ষেপ বেগের একটা ফর্মুলাও করে দিয়েছি। করেছিস? কত উত্তর হয়েছে বল? আচ্ছা, 2 মিনিট লাগবে, ঠিক আছে, কর, ট্রাই কর। বন্দুকের প্রতিক্ষেপ বেগ নিজেরা কর। তবে আমি করি এবার। এটা কত করলাম, 5 করলাম না, নাম্বারিং ভুল করেছি। দেখ যাদের হলো না তারা এদিকে তাকা। 4 কেজি ভর বিশিষ্ট একটা বন্দুক থেকে 500 মিটার/সেকেন্ড বেগে 6 গ্রাম ভরের একটা গুলি ছুড়লে বন্দুকটির প্রতিক্ষেপ বেগ, প্রতিক্ষেপ বেগ মানে বুঝতে পারছিস তো, মানে কি, বন্দুকটা যে বেগে পেছনের দিকে পিছিয়ে যাবে, তো গুলি যদি এই দিকে যায় তাহলে বন্দুক পেছনের দিকে যাবে, তোমরা বুঝতে পারছিস, নেগেটিভ তো হবেই, কারণ গুলির বেগ পজিটিভে দেওয়া আছে 500, তাহলে বন্দুকের বেগ নেগেটিভ। তো নেগেটিভের মধ্যে দুটো অপশন আছে, আবার একটা অপশন থাকলে তুই টিক করে চলে আসতি, ক্যালকুলেশন করার দরকার ছিল না, কিন্তু এখানে দুটো অপশন, বি আর সি, দু জায়গাতেই আছে নেগেটিভ, এখন তোকে ক্যালকুলেশন করতে হবে, উপায় নেই, তাহলে করি। এটা এটা হলো বন্দুক, বন্দুক থেকে একটা গুলি বেরাচ্ছে, ঠিক আছে, গুলিটার বেগ কত, গুলিটার বেগ হচ্ছে 500 মিটার/সেকেন্ড, এবং গুলিটার একটা ভর দেওয়া আছে, 6 গ্রাম ভর দেওয়া আছে, কেজিতে কনভার্ট করে নেবো, তাই তো। বন্দুকটার ভর কত দেওয়া আছে, 4 কেজি, এটা কেজিতে দেওয়া আছে, তো বন্দুকটা একটা বেগ অনুভব করবে, সেই বেগটা বিপরীত দিকে হবে তুই জানিস, বাট আমি যদি নর্মালি না জানতাম যে বেগ কোন দিকে হবে, তাহলে আমি কি করতাম, আমি ধরতাম যে এদিকে একটা ভি বেগ আছে, তাই তো। কি করতাম এই জায়গাটায়, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র, কখন কোন সূত্র কিভাবে ইউজ করছি, এটা প্র্যাকটিস করতে করতে তোদের অভ্যাস হয়ে যাবে, যে ডেটা দেখেই বুঝে যাবি যে কখন কোন সূত্র কোন জায়গায় ইউজ করতে হবে। যেমন এই জায়গাটায় রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র ইউজ করতে হবে, বুঝে যাচ্ছিস, ফ্রি বডি ডায়াগ্রাম তো করতে হবে না, তাই না। তো কি করে করবো দেখ, প্রথমে যখন ফায়ারিং করিনি আমি, যখন ফায়ার করিনি তখন বন্দুক আর বুলেট দুজন রেস্টে ছিল, শান্ত অবস্থায় ছিল, তাহলে বন্দুকের ভরবেগ ছিল এম ইন্টু জিরো, আর গুলির ভরবেগ ছিল এম ইন্টু জিরো, দুজনে রেস্টে ছিল, তাই তো, সংঘর্ষের আগে। এবার যেই ফায়ারিং করলাম মানে সংঘর্ষ হলো, ফায়ারিং করার জন্য কি হলো,
যে ক্যাপিটাল এম ভরের বন্দুকটা একটা বেগ পেলো, সেটা হচ্ছে ক্যাপিটাল ভি, আর স্মল এম ভরের গুলিটা একটা বেগ পেলো, সেটা হচ্ছে স্মল ভি। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, আমি ফর্মুলা তৈরি করে দিচ্ছি তোদেরকে। তাহলে এইখান থেকে ক্যাপিটাল ভিটাকে যদি বের করতে হয়, এম ভি প্লাস এম ভি ইজ ইকুয়াল টু 0, একটা ক্যাপিটাল ভি একটা স্মল ভি, অর ক্যাপিটাল ভি ইকুয়াল টু মাইনাস এম বাই এম ইন্টু ভি। এই তো দেখ, নেগেটিভ সাইন অটোমেটিক চলে এসছে। তো তোরা ডিরেক্ট এই ফর্মুলাটাকে ইউজ করতে পারিস। আর যদি মুখস্থ না থাকে যে কোনটা এম ওপরে কোনটা এম নিচে, ভি কোনটা কোথায়, তাহলে দু লাইন করতে কি সমস্যা, করে নেবো। এবার একটু ভ্যালুগুলো বসিয়ে দিই। স্মল এম কত আছে, স্মল এম কত আছে, বুলেটের ভর কত আছে, 6 গ্রাম। তো 6 গ্রাম করলাম, কেজি করে নি কিন্তু, খেয়াল রাখিস 6 গ্রাম, চাইলে কেজি করতে পারিস তুই। আর এম কত আছে, 4 কেজি। তো 4 কেজিকে আমি গ্রাম করে দিলাম, 4000 গ্রাম। আপত্তি আছে কি? দুটো গ্রাম গ্রাম করলে সমস্যা নেই নিশ্চয়ই, ওপর নিচে কেটে যাচ্ছে। তুই যদি ওটাকে কেজিতে করতি, এটাকে কেজিতে রেখে দিতি, তাও হতো, একই জিনিসই হতো। ইন্টু স্মল ভি কত আছে, 500। ঠিক আছে না? 0000, 5 8 40। তাহলে -6/8। ভাগ করতে যাস না, অপশনে মিলানোর চেষ্টা কর। অপশনে মাইনাসের মধ্যে দুটোই হতে পারে, বি আর সি। বি তো হবে না। তুই 8 দিয়ে 6কে ভাগ করলে কি 7 পেতে পারিস? ওপরে তো ছোট, তার মানে 1-এর থেকে ছোট সংখ্যা হবে, মানে 0 পয়েন্ট সামথিং। এসআইতে তো করেছি আমি, 0 পয়েন্ট সামথিং মানে -0.75। এটা এসআইতেই বেরিয়েছে। তোর মনে হচ্ছে যে এখানে তো আমি গ্রাম গ্রাম রাখলাম, উপর নিচে গ্রাম গ্রাম তো কেটেই যাচ্ছে। আমি 500 মিটার পার সেকেন্ড। আচ্ছা শোন, ওর কনফিউশন শোন। 500 মিটার পার সেকেন্ড এসআইতে আছে। 6 গ্রামকে কি করতে হতো, কেজিতে কনভার্ট করতে হতো, তাই তো? তার মানে 1000 দিয়ে ডিভাইড করতি। আর 4 কেজিকে 4 কেজি রাখতি। এই যে উপরে 1000 দিয়ে ডিভাইড করতি, ওই 1000টা নিচে চলে গেছে না? একই তো জিনিস হয়েছে। বুঝতে পারলি কি? যখন ওপর নিচে একই রাশিমালা থাকবে, ইউনিটকে তুই যে কোনো কিছু নিতে পারিস। কেজি, গ্রাম কেন, কুইন্টাল, টন এগুলোও বসাতে পারিস, কারণ ওপর নিচে একক কেটেই যাচ্ছে। ওটা ডিপেন্ডই করছে না কোন পদ্ধতি। ক্লিয়ার? করে নে। এর আগেও করে দিয়েছিলাম না? তারপরে তো করাতে হচ্ছে। তাহলে ভাব দিনকাল কি এসছে। এমন ভাবে বুঝছিস তোরা যে আবার নতুন করে বুঝছিস, জীবনে প্রথম অঙ্কটা দেখলি। নেক্সট প্রবলেম, কোয়েশ্চেন নাম্বার 7। এটা স্টার কর, কোয়েশ্চেন নাম্বার 7টা একটু লেভেলের অঙ্ক আছে, স্টার করে দে এটাকে। প্রাথমিকভাবে স্থির অবস্থা থাকা একটা 1 কেজি ভরের বস্তু বিস্ফোরণ হলো। বিস্ফোরণের ফলে 3টে টুকরোতে ভেঙে গেল। ঠিক আছে? কটা টুকরোতে ভাঙলো? 3টে টুকরোতে ভাঙলো। ভেঙে যাওয়ায় তাদের ভরের যারা ভেঙে গেল তাদের ভরের অনুপাত হচ্ছে 1:1:3। তার মানে বুঝতে পারছিস যে একটা 1 কেজি আর একটা 1 কেজি আর একটা 3 কেজি এরকম অনুপাতে ভেঙে গেছে। কিন্তু পুরো বস্তুটাই তো 1 কেজির ছিল, তাই না? তাহলে কিভাবে তুই অনুপাতটা করবি, এক একটার ভর কি করে বের করবি দেখ। 7 নাম্বার করছি। M1 ভর, M2 ভর আর M3 ভর, 3টে ভরে ডিভাইড হয়ে যাচ্ছে। পুরো আছে কত রে, 1 কেজি আছে, তাই না? 1 কেজি ডিভাইড হচ্ছে। তো 1 কেজি, 1 কেজি এটা কি করে ডিভাইড হচ্ছে দেখ। প্রথমটার অনুপাত 1 ডিভাইডেড বাই 1+1+3 মানে 4। বুঝতে পারলি না? আনুপাতিক ভাগার। অনুপাতগুলোকে নিচে যোগ করে দিলাম, ওপরে অনুপাতটা বসিয়ে দিলাম, ইন্টু 1 কেজি। মানে এটা কত হচ্ছে, 1/4 কেজি। তারপরেরটাও দেখ, এটাও 1/4 কেজি আসবে। আর পরেরটা আসবে 3/4 কেজি। বল এটা 5 হবে? তাহলে ভুল করেছি। 1 1 আর 3, 5 হবে। এটা বুঝতে পেরে গেছিস তো সবাই? আনুপাতিক ভাগাড়ে কি করে করলাম। ওকে। তাহলে একটা 1/5 কেজি, একটা 1/5 কেজি, আর একটা হচ্ছে 3/5 কেজি। তুই চাইলে গ্রামেও কনভার্ট করে দিতে পারতি এগুলোকে। সমান ভরের খন্ড খন্ড দুটি পরস্পরের সমকোণে 30 মিটার পার সেকেন্ড বেগে উড়ে গেল। সমান ভর, সমান ভর কোনটা কোনটা, এটা আর এটা, M1 আর M2, তাই তো? এরা দুজন কি করলো, পরস্পরের সমকোণে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 30 মিটার পার সেকেন্ড বেগে উড়ে গেল। তাহলে বুঝ এবার, একটা যদি এদিকে চলে যায়, মানে M1টাকে মনে কর এদিকে নিয়ে নিলি, তাহলে M2টা এদিকে গেছে। ঠিক আছে? কত বেগে? এটারও 30 মিটার পার সেকেন্ড বেগ, আর এটাও 30 মিটার পার সেকেন্ড বেগ। দুজনে একই বেগে পরস্পরের সমকোণে চলে গেল। বলা হয়েছে তৃতীয় যে কণাটা আছে, এই তৃতীয় খণ্ডটার গতিবেগ কত হবে। তুই বলতে পারবি এই তৃতীয় কণাটা কোন দিকে যাবে? এইদিকে, 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 কোন দিকে যাবে? লাস্টের যেটা বললাম আমি, তাই তো? এটা কি করে বোঝা যাচ্ছে, সিমেট্রি থেকেও বোঝা যাচ্ছে, আর নর্মালি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রকেও কাজে লাগাতে পারিস। কিভাবে? এর ভরবেগ এদিকে, এর ভরবেগ এদিকে, তাহলে এদের দুজনের রেজাল্ট্যান্ট ভরবেগ কোন দিকটা?
এই দিকটা, তাই তো? আর বোমাটা বা বস্তুটা যেহেতু প্রথম দিকে স্থির অবস্থায় ছিল, তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী টোটাল ভরবেগ শূন্য হতে হবে। তাহলে এই দুজনের জন্য এফেক্ট যদি এদিকে হয়, তাহলে আরেকটার জন্য এফেক্ট উল্টো উল্টো দিকে হতে হবে, তবেই তো জিরো হবে, আদারওয়াইজ হবে না। তার মানে তুই বুঝতে পারছিস যে এই বরাবরই হবে। আবার এদের দুজনের ভর এবং বেগ সমান, তার মানে ভরবেগও সমান। তাহলে এদের দুজনের রেজাল্টান্ট কিন্তু একদম মাঝখান দিয়ে যাবে, একদম মাঝখান দিয়ে, যেহেতু দুজন সমান আছে। একটু কম বেশি হলো না, এদিক ওদিক হতো, কিন্তু যেহেতু দুজনেই সমান, তাহলে কোথা দিয়ে যাবে? মাঝখান দিয়ে। তাহলে তার উল্টো দিকে এই তৃতীয় কণাটা চলে যাবে। বোঝা গেল? আচ্ছা, ডাইরেকশন তো আমার এখানে জানতে চাইনি, তবুও আমি ডাইরেকশনটা তোদের বুঝিয়ে দিলাম। বেগটা জানতে চেয়েছি। এই তৃতীয় ভরের বস্তুটার ভর কত? 3/5 কেজি, মানে যাকে আমরা M3 বলেছি, তাই তো? এর বেগ জানতে চেয়েছে। ধরে নে এর বেগটা কত, এর বেগটা হচ্ছে V3, ধরে নে এর বেগটা কত? V3। এটা V1 আর এটা হচ্ছে V2। কারো আপত্তি নাই এত দূর পর্যন্ত? নেই তো? এবার কি করা যায় দেখ। তোকে করতে হবে কি, এই দিকের ভর বেগ ইজ ইকুয়াল টু এই দিকের ভরবেগ, তাই করতে হবে না? এই দিকের ভরবেগ ইজ ইকুয়াল টু এই দিকের ভরবেগ। কেন করলাম এটা বলতো একটু, একবার রিজন দেখেও। আমি এই ভরবেগ ইজ ইকুয়াল টু এই ভরবেগ কেন লিখবো? কারণ রেজাল্ট্যান্ট ভরবেগটাকে শূন্য করতে হবে। আর রেজাল্ট্যান্ট ভরবেগ কি করে শূন্য হবে? এদের দুজনের ভরবেগ এই দিকে থাকবে, তো তৃতীয় বস্তুটাকে উল্টো দিকে সমান মানের হতে হবে, তবেই মাইনাস করে জিরো হবে। এটা বুঝে গেছিস তো সবাই? যে কোনো ক্ষেত্রে এরকমই করবি, বোমা বিস্ফোরণ আসতে গেলে এইরকম প্রবলেমই দেবে, তিনটে বা দুটো পার্টিকেল, তার বেশি পার্টিকেল দেবে না। তাহলে করি এবার। তো প্রথমে এই দিকের ভরবেগটা বের কর, তারপরে এটার সাথে সমান কর। এই দিকের ভরবেগ যদি বের করতে হয়, M1 এর জন্য ভরবেগ কত রে? M1 V1 নাকি? আর M2 এর জন্য ভরবেগ কত? M2 V2। ভরবেগ একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই না? তাহলে ভেক্টর কোয়ান্টিটি যদি হয়, তাহলে এদের দুজনকে নর্মালি যোগ করলে তো আমি এটা পাবো না, আমাকে ভেক্টরের সূত্রে যেতে হবে। ভেক্টরের সূত্র মনে করে দেখ, √x² প্লাস y²। যদি পরস্পর লম্ব হয় তাহলে এটা করি, তাই তো? তাহলে এই ভরবেগটা আমি বের করছি, ভরবেগটাকে পি লিখে দিলাম, এই ভরবেগটা বের করছি। তো দুটো তো একই জিনিসই, 2 × M1 এর মান কত? 1/5। আর ভি এর মান কত? 30। 2 কোথা থেকে আসলো? এই দুটোকে যোগ করলাম, দুটো তো সেমই জিনিস। এই দেখ দুজনের মান তো সেম, যোগ করলাম। 5 দিয়ে কাটলে কত হবে রে? 5×6 = 30, 6 কত? 36, তাই তো? মানে 6 বেরাবে এখানে, আর √2 বেরাতে পারবে না, তাহলে 6√2 হয়ে গেল। ক্যালকুলেশন বুঝতে পেরেছিস? সবাই বুঝে গেছিস? 6√2। এটাকে তুই কার সমান করবি? এই মানটাকে তুই কার সমান করবি? এটার ভরবেগের সমান করবি, মানে M3V3 সমান করবি, তাই তো? M3V3, M3 কত বলতো? 3/5 কেজি। আর V3 কত বের করতে হবে, জানি না। 3/5 ইন্টু V3। ব্যাস ক্যালকুলেশন কর, V3টাকে রেখে দে ওখানে, আর 5টাকে এই পারে নিয়ে চলে আয়। 5×6 = 30, √2/3, মানে 10√2। 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 10√2। পারা যাবে কিনা এরকম প্রবলেম থাকলে? আমি যা যা প্রবলেম করাচ্ছি, এই যে বেছে বেছে প্রবলেমগুলো নিয়ে এসেছি, গোটা বইয়ের কিন্তু সেট তুলে দিয়ে দিতে পারতাম। এগুলো বেছে নিয়ে এসেছি কারণ এই টাইপের প্রবলেমগুলোই পরীক্ষাতে টার্গেট করে। এই 15টা প্রবলেম যদি করে নিস, এরপরে এগুলোকে রিলেট করেই বাকি প্রবলেম তৈরি, এটা বুঝে গেলে তুই ওগুলোও করতে পারবি। পরীক্ষাতে দেখবি এরকম ধরনের কোশ্চেন হুবহু কমন পেয়ে যাচ্ছিস। হ্যাঁ, ওটাই তো করলাম। ভরবেগের সংরক্ষণ সূত্রটা পুরো থেকে আমি বিবৃতি করলাম না, একবারে বলে দিলাম। হ্যাঁ, ওই সব কিছু লেখালেখি করলাম না। হ্যাঁ হতো, এই যে এরকম হতো দেখ। তোর তোর কোশ্চেনটা বলছি, বাকিরা করতে থাক, কনফিউজ হয়ে যাবি না তো। এখানে এদিকে একটা P1 আছে, এদিকে একটা P2 আছে, আর এদিকে একটা P3 আছে, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি P1 ভেক্টর, P2 ভেক্টর, আর P3 ভেক্টর, তিনটার যোগফল কি হবে? স্থির অবস্থায় 0 ছিল। তাহলে তুই যদি P3 বের করতে চাস, তাহলে P3 = -P1 ভেক্টর প্লাস P2 ভেক্টর। এবার মাইনাসটা তো ডাইরেকশন বোঝানোর জন্য, অলরেডি আমি ডাইরেকশন বুঝে গেছি বিপরীত দিকে। বাকি তুই যদি P3টাকে বের করতে চাইতি, তাহলে এদের দুজনের কি করতি? √ওভার দিয়ে P1² করতি, P2² করতি। ওই জিনিসটাই দেখ, এটা এটা আর এটা দেখ একই জিনিস। বুঝতে পারলি কিনা? ভেক্টর ফর্মে না করে আমি ডিরেক্ট ওইভাবে করে দেখালাম। টুকে নে। তারপরের প্রবলেম কোনটা করলাম রে? 7 করলাম না? 8 নাম্বারটা বাড়ির জন্য ছাড়লাম। 8 নাম্বারটা প্রায় একই রকমেরই কোশ্চেন আছে। এখানে 3টে কণায় ডিভাইড হয়েছে, ওখানে বলেছে 2টো কণাতে ডিভাইড হয়েছে। তো মনে রাখবি, যদি 2টো কণাতে ডিভাইড হয়, একটা এক্স অক্ষ বরাবর গেলে আর একটা মাইনাস এক্স অক্ষ বরাবর যাবে, মানে একদম অপোজিট সাইডে যাবে। একটা ওয়াই গেলে একটা মাইনাস ওয়াইতে যাবে, একটা পূর্বে গেলে একটা পশ্চিমে যাবে, এরকম ব্যাপার। ঠিক আছে? তো এই 8 নাম্বারটা তোদের বাড়ির কাজ থাকলো, এটা নিজেরা করবি।
9 নাম্বার কোশ্চেনটা খুব সহজ কোশ্চেন। দুটি সমান মানের বল এফ পরস্পরের সমকোণে ক্রিয়াশীল। সমান মানের বল দুটো আছে, পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল। মোট বলের মান কত, মানে লব্ধি বলটা জানতে চেয়েছে। লব্ধি বলের মান, এবার অপশন যদি দেখিস অপশনে কেমন দেওয়া আছে দেখ, ডিরেক্ট মান দেওয়া নাই, একটা এফ একটা টু এফ, একটা বলেছে এফ টু এফ এর মধ্যে, একটা টু এফ এর বেশি। কোনটা হতে পারে? এফ টু এফ এর মধ্যে। কেন? হ্যাঁ, মাঝ বরাবর তো কাজ করো, কিন্তু এফ আর টু এফ এর মধ্যেই কেন হলো? এফ আর থ্রি এফ এর মধ্যে হতে পারতো। অপশনে এফ আর টু এফ এর মধ্যে আছে ওই জন্য। আর তুই যেটা বললি সেটা বুঝলাম, যে এটা এফ এটা এফ, দুটো বল কাজ করছে, তাদের লব্ধি কোথায় কাজ করে? মাঝ বরাবর কাজ করবে। তো এই মাঝ বরাবর তো এফ আর এফ এর মাঝে হয়ে গেল। কোশ্চেনটা বুঝতে হবে, কিন্তু কোশ্চেনের ডাইরেকশনের কথা বলেনি। ডাইরেকশন কিন্তু এফ আর এফ এর মাঝে আছে, কিন্তু এর যে মানটা, সেটা যে এফ আর টু এফ এর মধ্যেই হতে হবে, সেটা আমাকে কি করে দেখাতে হবে? এর মান যদি বের করতে হয় এফ ড্যাশ, তাহলে মান বের করার ফর্মুলা হচ্ছে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, নাকি? লম্ব থাকতে গেলে এটাই। ক্যালকুলেশন করলে কি পাবি তুই? রুট টু এফ পাবি। এই যে রুট টু এফ, এই যে মানটা বেরালো, রুট টু মানে কত? 1.414। দশমিকে জানিস কিনা? তার মানে দেখ, এই মানটা এফ থেকে টু এফ এর মধ্যে পড়ছে। এক্সাক্ট মান কি মিলছে? এ নাম্বার তো মিলছে না, বি নাম্বারে আছে টু এফ, তাও হচ্ছে না। ডি নাম্বারে আছে টু এফ এর বেশি, এটা টু এফ এর বেশি হলো? টু এফই হয়নি, টু এফ এর থেকে কম আছে, আর এফ এর থেকে বেশি আছে, তাহলে অপশন কোনটা? সি। অপশনে ডিরেক্ট যদি রুট টু এফ থাকতো তাহলে ওটাকে কারেক্ট করতি। এটা করলাম আমরা 9 নাম্বার কোশ্চেন। হয়ে গেছে। এবার কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 সবাই দেখ। দেখ কি বলা হচ্ছে, একটা ট্রেন, এটা আমি করিয়ে দিচ্ছি তোদেরকে। একটা ট্রেন, তাড়াতাড়ি টুক তাড়াতাড়ি টুক। 2 লাইন টুকতে যদি এত সময় নিবি, পরীক্ষাতে দেখে দেখে টুকবি কি করে? ওটাই হলো, পরীক্ষাতে তো দেখছিস কিছুক্ষণ যে 2 মিনিট আগে দেখে নি, একের এ, দুইয়ের সি, তিনের ডি করতে থাকলি, দিয়ে ভুলে গেলি। সঙ্গে সঙ্গে করতে হবে না? হুম, তাই। দেখ 10 নাম্বার, একটা ট্রেন এ সমতরণে অনুভূমিক দিকে গতিশীল। ট্রেনটার ছাদ থেকে একটা সরল দোলক ঝোলানো আছে। উল্লম্বের সঙ্গে দোলকটির নতিকোণ কত হবে? আগে কোশ্চেন বুঝ, তারপরে এগুলোতে যাচ্ছি। একটা ট্রেন চলছে, কোন দিকে চলছে? অনুভূমিক দিকে চলছে। অনুভূমিক দিক কোনটা রে? এদিক বা এদিক, যে কোনো একদিক দিলে এলো, এটা ট্রেন, হ্যাঁ। তো এই দিকে ট্রেনটা চলছে মনে কর, স্পিড নিয়ে এদিকে চলছে, আর এখান থেকে একটা দোলককে আমি ঝুলিয়ে রেখেছি। তো তুই বল, দোলকটা কি ঝুলবে এরকম ভাবে? ট্রেনটা ওইদিকে যাওয়ার জন্য দোলকটা এরকম বেঁকে যাবে, তাই তো হবে, বুঝে গেছিস নিশ্চয়ই। সমবেগে যদি ট্রেনটা চলতো তাহলে আলাদা বিষয়, কিন্তু ট্রেনটা সমান বেগে চলছে না, সমত্বরণে চলছে। আর ত্বরণ থাকলে তো একটা ফোর্স ফিল করবেই, তাহলে এই দিকে কিন্তু বেঁকে যাচ্ছে। এর মধ্যে ত্বরণ কত বলেছে? এ, তাই তো? তাহলে এই যে অবজেক্টটা, যার ভর এম, সে এই দিকে একটা ফোর্স ফিল করছে, সেই ফোর্সটার মান হচ্ছে এম ইন্টু এ। এটা বুঝতে পেরেছিস? এখানে রেস্টে আছে, এদিকে যাচ্ছেও না ওদিকে নড়ছেও না, তাহলে এখানে রেস্টে আছে, কি জন্য আছে? এইদিকে যাওয়ার জন্য যে বলটা, এইদিকে সমান পরিমাণ বল কাজ করছে। এইদিকে যাওয়ার জন্য কত বল কাজ করবে? এর ভর এম, এর মধ্যে ত্বরণ আছে এ, তাহলে এম ইন্টু এ পরিমাণ বল কাজ করবে। সেটাই নিশ্চয়ই উল্টো দিকে কাজ করছে। বুঝে গেছিস এতদূর পর্যন্ত? এবার আমাকে বের করতে বলেছে এই সুতোটা উল্লম্বের সাথে কত কোণ করবে, মানে থিটাটা বের করতে বলেছে। কি করে করব? যখনই এরকম ছবি আসবে, টেনশনকে কাজে লাগাতে হয়, মনে করে দেখ। টান, সুতোর টান, তাই না? তো সুতোর টান দিয়ে সব হয়ে যাবে। এখানে সুতোর টান কাজ করছে টি, ধরে নিলাম। তো একে দুটো উপাংশে ডিভাইড করবো, একটা এই দিক বরাবর একটা এই দিক বরাবর, তাই তো? এরকম দুটো উপাংশে ডিভাইড করবো, এগুলো বাদ দিলাম। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাই তো? আবার বলছে হুম, মানে যা বলবো তাই হুঁ। কোনটা থিটা? আমি কয়েকটা হুঁ শুনতে পেলাম। এটা থিটা, একান্তর কোণ, ঠিক আছে।
তো টি এর সাথে থিটা কম্পোনেন্ট যেটা সেটাকে কি বলবো, টি কস থিটা, আর এটাকে কি বলবো, টি সাইন থিটা। এবার দেখতে হবে যে এই বলগুলো অ্যাকচুয়ালি কি কাজ করছে। তো টি সাইন থিটা এম এর জন্য দায়ী, আর টি কস থিটা কার জন্য দায়ী রে, এম জি এর জন্য দায়ী। হয়ে গেল সাজানো। তুই একটু সাজিয়ে লিখে দে এরকম ভাবে যে টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এ আর টি কস থিটা ইজ ইকুয়াল টু এম জি। তুই যদি এই জিনিসটা বানিয়ে নিতে পারিস, এটার পরে বাকি তোর আনসার হয়ে যাবে। যখনই এই ধরনের কাজ আসবে, সেটা ট্রেন না দিক, সুতো ঝুলছে, যাই দিক না কেন, তোকে কি করতে হবে, বলের উপাংশ বিভাজন করতে হবে। আর যখনই তুই উপাংশ বিভাজন পেরে যাবি, তুই অটোমেটিক বাকি অঙ্কটাও পেয়ে যাবি। কি বের করতে বলেছে বাকি অঙ্কে, অ্যাঙ্গেল থিটা বের করতে বলেছে, তাই না? দেখ এখানেও থিটা, এখানেও থিটা। কি করে থিটা বের করবো, দুটোকে ডিভাইড কর, ডিভাইড করলে ট্যান থিটা পাবো। তো ট্যান থিটা পাবো না, তাহলে এদিকেও ডিভাইড কর, কি পাবো, এ বাই জি পাবো। তো থিটা ইকুয়াল টু কি হচ্ছে, ট্যান ইনভার্স, ট্যানটা ওদিকে গেলে ট্যান ইনভার্স হয়, এ বাই জি। দেখ অপশনে আছে এটা, জি বাই এ আছে, এ বাই জিও আছে, সি নাম্বার অপশন আছে। দেখ কি বোঝা গেছে না, সহজ ছিল তো। ওকে, পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলোকে কিন্তু আজকে করাচ্ছি আমি। যাদের হয়ে যাবে 11 নাম্বারটা পড়বি। হ্যাঁ, এম এর ব্যাপারটা বুঝলি না ঠিক, চল কোশ্চেন দেখে দিয়ে। এই যে পুরো বলটা দেখতে পাচ্ছিস, এই বলটা এরকম ভাবে থেকে গেছে, ট্রেন চলছে কিন্তু ও এইভাবে থেকে গেছে। তো এইভাবে যে থেকে গেল, তার মানে এর উপরে এই দিক বরাবর যে ফোর্স দুটো, সেই ফোর্স দুটো সমান হয়ে গেছে। এবার তুই দেখ, একটা বস্তু, এম ভরের একটা বস্তু যদি এ ত্বরণ নিয়ে চলে, তাহলে তার উপরে কি পরিমাণ বল কাজ করে, এম এ। তার মানে এই বস্তুটার উপর এই দিকে একটা এম এ বল কাজ করছে। তো এর তো এইদিকে যাওয়া উচিত, কিন্তু ও কি করছে, ওখানে রেস্টে আছে। তাহলে নিশ্চয়ই বিপরীত দিকে আরেকটা বল কাজ করছে। তাহলে বিপরীত দিকে সমান পরিমাণ বল কাজ করবে কত, এম এ। সেজন্য বিপরীত দিকের বলটাকে এম এ বললাম। ঠিক আছে, তুই চাইলে এরকমও করতে পারতি যে না, আমি এটাকে এম এ ধরবো না, এইদিকে একটা বল কাজ করবে, সেটা কত, এম এ। এই এম এটা কে যোগান দিচ্ছে, টি সাইন থিটা দিচ্ছে। এরকমও করতে পারিস, অভিকেন্দ্র বলের মতো। মিটিয়ে দিলাম এটা। 11 নম্বর কোশ্চেনটা দেখ। 11 নম্বর কোশ্চেনটা খুব সুন্দর প্রবলেম কিন্তু এটা। একটা 3 কেজি ভরের বল 10 মিটার/সেকেন্ড দ্রুতিতে একটা ভারী দৃঢ় দেওয়ালকে 60 ডিগ্রি কোণে আঘাত করলো। ছবিতে দেখতে পাচ্ছিস, বলটি চিত্রানুযায়ী একই দ্রুতিতে 60 ডিগ্রি কোণে প্রতিফলিত হয়ে গেল। দেওয়ালের সংস্পর্শে 0.2 সেকেন্ড সময় থাকলে দেওয়াল দ্বারা তার উপর প্রযুক্ত গড় বল কত হবে। দেওয়াল দ্বারা তার উপর প্রযুক্ত গড় বল, এই ধরনের প্রবলেমকে কি করে এগাতে হয়। কত, 11। এইটা হচ্ছে দেওয়াল, তাই তো, এরকম ভাবে একটা দেওয়াল আছে। এবার এই দেওয়ালটাতে এরকম ভাবে একটা বল এসে ধাক্কা দিয়েছে, আঘাত করলো। কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে এখানে, 60 ডিগ্রি। দিয়ে এ আবার ঘুরে গেল এইদিকে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল, 60 ডিগ্রি। এবার এখানে বলটা যতক্ষণের জন্য টাচে ছিল, সেই টাইম খুব কম সময় ছিল, তো টাইমটা বলেছে 0.2 সেকেন্ড, এতটা কম ছিল। এর উপরে প্রযুক্ত বল কত। তো দেখ, এরকম প্রবলেমে প্রযুক্ত বল কি করে বের করতে হয়, যখনই এইরকম ধরনের প্রবলেম আসবে, প্রযুক্ত বল বা বল মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের, মনে পড়ছে ভরবেগের পরিবর্তনের হার, একদম ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে, তো ভরবেগের পরিবর্তন বলতে এমভি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টাইম, এইটা করতে হবে, তাহলে বলটা পেয়ে যাবো। ঠিক আছে, এবার টাইম তো দেওয়া আছে, টাইম নিয়ে সমস্যা নেই, তাহলে সমস্যা কোথায় হয়ে গেল, ভরবেগ বের করা, ভরবেগের পরিবর্তনটা বের করা। ভরবেগের পরিবর্তন কিভাবে হচ্ছে একটু মন দিয়ে দেখবি এই জায়গাটায়, খেয়াল করে দেখ, ভরবেগ কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, তাই না, এটা ভেক্টর কোয়ান্টিটি। আর তুই এখানে দেখতে পাচ্ছিস যে একই রেখা বরাবর তো পরিবর্তন হচ্ছে না, আলাদা আলাদা রেখা। তাহলে ভেক্টর ক্যালকুলাস কি করে করবো আমি এখানে, একই রেখা হতে গেলে কি সুন্দর মাইনাস করে দিতাম, হয়ে যেত, তাই তো। কিন্তু একই রেখা বরাবর হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমি করব কি, ভেক্টরের উপাংশ বিভাজন করব। কিভাবে, বিষয়টা বোঝ। এ কত বেগ নিয়ে আসছিল, ধরে নে ভি বেগ নিয়ে আসছিল, কত বেগ নিয়ে, ভি বেগ নিয়ে বলেছে না, দেখ কিছু একটা বেগ নিয়ে আসছিল, সেই বেগেই ঘুরে গেছে বলেছে। ঠিক আছে, একই দ্রুতিতে তা ঘুরে গেছে। তাহলে আমি ধরে নিলাম কিছু একটা বেগ ভি নিয়ে আসছিল, ওই একই দ্রুতিতে এইদিকে আবার ভি বেগ নিয়ে ঘুরে চলে গেল। ঠিক আছে, তাহলে এই বস্তুটার এই দিক বরাবর একটা কিন্তু ভরবেগ কাজ করছে, সেই ভরবেগটা কত, এম ইন্টু ভি, কারণ বস্তুটার ভর এম, বস্তুটার বেগ ভি, তাহলে এই দিক বরাবর ভরবেগ কত, এম ভি। সিমিলারলি এই দিক বরাবর এর ভরবেগ কত, এম ভি। ঠিক আছে, কিন্তু ডাইরেকশন তো উল্টো পাল্টা। এবার আমি কি করবো, উপাংশে বিভাজন করবো। উপাংশে বিভাজন করার জন্য এর দুটো কম্পোনেন্ট, একটা এই দিকে পাবো, একটা এই দিকে পাবো, নাকি আর কোনো কম্পোনেন্ট পাবো আলাদা কিছু, এই দুটো কম্পোনেন্টই পাবো। তো এই দুটো কম্পোনেন্টের মান কত, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত,
60 ডিগ্রি। আচ্ছা এটা কত হবে বলতো? এটা 30 ডিগ্রি হবে। এটা যদি 30 ডিগ্রি হয় এটা কত হবে? 30 ডিগ্রি হবে। তুই 60 নিয়ে চল, 30 নিয়ে চল, এটা 30 হবে, এটা 60 হবে, মোট কথা যে কোনো একটা অ্যাঙ্গেল নিয়ে চল, আমি এটা নিয়ে চলছি। তাহলে এটা 30 ডিগ্রি। তাহলে এমবির সাথে 30 কম্পোনেন্টটাকে বলবো এমবি কস 30 ডিগ্রি, নাকি রে? আর এদিকে কি বলবো? এমবি সাইন 30 ডিগ্রি। মন দিয়ে বুঝবি কিন্তু, যদি আমি এখানে কস নিয়ে করতাম কি আলাদা কিছু হতো? না, ওখানে আসতো সাইন কস, এখানে আসতো কস 60। ঠিক আছে, এরকম ভাবে আসতো। যাই হোক, ঘাবড়ানোর কিছু নেই। দুটো মান আসলো, ক্যালকুলেট করা যায়, পরে করছি আমি ক্যালকুলেশন। এই জায়গাটা এবার দেখ, এমবি কোন দিকে কাজ করছে? এই দিকে। তাহলে এর দুটো কম্পোনেন্ট, একটা এই বরাবর, একটা এই বরাবর, এই দিক বরাবর কাজ করছে। তাহলে একে যদি দুটো কম্পোনেন্টে ভাঙি, তাহলে অনুভূমিক হচ্ছে এটা, আর উল্লম্ব হচ্ছে এটা। তো বোঝানোর সুবিধার্থে আমি ওগুলোতে হিজিবিজি না করে এখানে দেখালাম, এই দিক বরাবর আর এই দিক বরাবর। আপত্তি নেই তো? এই অ্যাঙ্গেলটা কত ছিল? 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? অনুরূপ কোণ 30 ডিগ্রি, তাই তো? এদিকে এমবি, তার মানে এটা হলো এমবি কস 30 ডিগ্রি, আর নিচের দিকে এমবি সাইন 30 ডিগ্রি। বল এত দূর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? দেখে মনে হবে বিশাল কিছু করছি, এমন কোনো কিছু করছি না, শুধু উপাংশে ভাগ করেছি এখন। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল কর, উপাংশে ভেঙে দেওয়া মানে এটাকে নিয়ে আর ভাবনা চিন্তা করবো না, বাদ ওগুলো। এবার আমি শুধু এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস নিয়ে ভাববো। তুই দেখ, এক্স অ্যাক্সিস বরাবর এদিকে ভেলোসিটি কত ছিল, সরি এদিকে ভরবেগ কত ছিল? এমবি কস 30 ডিগ্রি। আর এক্স অ্যাক্সিস বরাবর এদিকে ভরবেগ কত হয়ে গেল? এমভি কস 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইদিকে ভরবেগ হয়ে গেল এমভি কস 30 ডিগ্রি। তাহলে ভরবেগ কিন্তু পরিবর্তন হয়েছে, একটা ডাইরেকশন এদিকে ছিল পজিটিভ, আর উল্টো দিকে নেগেটিভ হয়ে গেল। ভরবেগের পরিবর্তন কিন্তু হয়েছে। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখ, নিচের দিকে কত ছিল? এমবি সাইন 30। নিচের দিকে কত আছে? চেঞ্জ হয়েছে? নিচের দিকে ছিল, নিচের দিকে আছে, ওই মানটাই আছে। তাহলে এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু ভরবেগের কোনো পরিবর্তন হয়নি, ভরবেগের পরিবর্তন হয়েছে এক্স অ্যাক্সিস বরাবর। এবার এক্স অ্যাক্সিস বরাবর ভরবেগের পরিবর্তন কতটা হলো সেটা যদি তোকে বের করতে হয়, অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি ভরবেগের পরিবর্তন দেখতে যাই, যাকে আমি পিএক্স বলে দিলাম সংক্ষেপে, যদি ভরবেগের পরিবর্তন দেখতে যাই, তাহলে প্রথম দিকে ছিল এমভি কস 30, কোন দিক বরাবর? পজিটিভ অ্যাক্সিস বরাবর। তাহলে প্রথম দিকে ছিল এমভি এমভি কস 30 ডিগ্রি মাইনাস, পরে কত হয়ে গেল বল? মাইনাস এমভি কস 30, ডাইরেকশন চেঞ্জ আর ভেক্টর কোয়ান্টিটি, তাহলে মাইনাস নিয়ে চলবো। তাহলে বিপরীত দিকে হয়ে গেল, মানে কত হয়ে গেল? মাইনাস এমভি কস 30। এটাকে মাইনাস করে দিতে হবে, তাকে মাইনাস করে দিলাম। তাহলে আলটিমেট হলো কত? 2 এমভি কস 30 ডিগ্রি। বল কারো আপত্তি আছে এত দূর পর্যন্ত? পিএক্স কত বেরোলো? 2 এমভি কস 30 ডিগ্রি। ওয়াই বরাবর কি পাওয়া যাবে কোনো ভরবেগের পরিবর্তন? পাওয়া যাবে না, তাহলে ওয়াই বরাবর নিয়ে আর ভাবনা চিন্তা করে লাভ নেই। এক্স অ্যাক্সিস বরাবর ভরবেগের পরিবর্তন হলো এতটুকু। এই যে ভরবেগের পরিবর্তনটা, এটাই হচ্ছে এমভি মাইনাস এমইউ, ভরবেগের পরিবর্তন, তাই তো? এটাকে ক্যালকুলেট করে নে। 2 এম টেম দেওয়া আছে নাকি? 3 কেজি ভর আর 10 মিটার পার সেকেন্ড দ্রুতি, তাহলে 3 কেজি ভর 10 মিটার পার সেকেন্ড দ্রুতি, আর কস 30 ডিগ্রি কত রে? √3/2, 2 চলে গেল, 30 √3, এখানে বসিয়ে দে, 30 √3 ডিভাইডেড বাই 0.2 সেকেন্ড, তাই না? এবার অপশনের সাথে মিলা কোনটা হচ্ছে? 2 দিয়ে কাটলে 15, আর 10 চলে গেল, মানে 150, 150 √3 আছে নিশ্চয়ই অপশনে। ব্যাস, পারবি কিনা এরকম প্রবলেম? একদম প্রথম থেকে মন দিয়ে বুঝে বুঝে টুকবি যে কিভাবে কিভাবে করছি, আমি সময় দিচ্ছি, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে করার চেষ্টা করবি, যেখানে বুঝবি না আমাকে জিজ্ঞাসা করবি। স্যাররা ভালো হয়, দেখ ঠিক বলেছে। সত্যি ছেলেদের মনটা খুব ভালোই হয়, বুঝলি? তোদের ভালোর জন্যই দেয় না, তোদের কথা ভেবেই করে। 12 নম্বর কোশ্চেনটা অনেকটা এই প্রবলেমের মতো, বাড়িতে চেষ্টা করবি। আমি একটু ধরিয়ে দিচ্ছি, শুধু পড়ে নে। এম ভরের একটা বল, এম ভরের একটা বল ভি বেগে একজন ব্যাটসম্যানের দিকে ছোড়া হলো। ঠিক আছে, ব্যাটসম্যান বলটাকে আঘাত করলো এবং একই বেগে থিটা কোণে বিচ্যুত করলো। খেলা তো খেলিস তোরা, এই ব্যাটসম্যানের গল্প করছি, দিকে শোন, পরে ওগুলো গল্প করিস। এম ভরের একটা বল আছে, বলটা ভি বেগে ব্যাটসম্যানের দিকে আসছে, ব্যাটসম্যান কি হলো? ব্যাট দিয়ে আঘাত করলো, আঘাত করে ওটাকে থিটা করে ঘুরিয়ে দিল। তার মানে ব্যাপারটা এরকম যে বল এইভাবে আসছিল, এখানে ব্যাটে ধাক্কা লাগলো, গিয়ে এইভাবে ঘুরে গেল, কত অ্যাঙ্গেলে ঘুরে গেল? থিটা অ্যাঙ্গেলে। আমি আগে অ্যাঙ্গেল কিভাবে দিচ্ছিলাম, আর এখন কিভাবে অ্যাঙ্গেলটাকে দিয়েছে, তুই কি করবি বলতো? এখান থেকে লাইন টেনে দিবি, দিয়ে বলবি এই অ্যাঙ্গেলটা অর্ধেক থিটা/2, আর এই অ্যাঙ্গেলটা অর্ধেক থিটা/2। বোঝা গেল কিনা? বাকি এর মতো করে উপাংশ বিভাজন আর অপশন মেলানোর চেষ্টা।
ঠিক আছে, ভরবেগের পরিবর্তনটা কত বের করতে হবে, এটা বাড়ির জন্য থাকলো, শুধু এইটুকু টুকে রাখ, ভুলে যাবি না তো। 13 নম্বর করেছিলি কেউ রে? হয়েছে? 2:1 হয়েছে, দেখছি। 13 নম্বরটা বলছি শোন এবার, এই গল্প, 13 নম্বরটা বলছি শোন। 13 নম্বরে এরকম আছে দেখ, T1 T2 T3 তিনটে সুতোর টান। কটা সুতো আছে এখানে? তিনটে। তিনটে সুতোতে টান দিয়ে দিয়েছে T1 T2 T3, দেখতে পাচ্ছিস কত সুন্দর আছে। এই এই ছবিটাও এর আগে আমি করিয়েছি, T1 T2 আর এদিকে T3, কিছু একটা ভর এখানে ঝুলছে এম ভরের, এখানে একটা দেওয়াল যুক্ত, এখানে একটা দেওয়াল যুক্ত, ঠিক আছে রে? আচ্ছা অ্যাঙ্গেল না বলে দিলে তো মুশকিল, তো অ্যাঙ্গেল অবশ্যই বলে দিবে। অ্যাঙ্গেল হচ্ছে এইখানে বলে দিয়েছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে, এটা কি বের করতে বলেছে বল তিতলি, কি বের করতে বলেছে? T1:T2, মানে T1 আর T2 অনুপাত বের করতে বলেছে। কি করব? এই ছবি পেলেই আমার কাজ কি? উপাংশে ভেঙে নেওয়া, টেনশন গুলোকে বিভিন্ন দিকে উপাংশে ভেঙে নেওয়া, তারপরে আমি বাকিটা ভাববো কি করতে হবে না করতে হবে। এখন আমিও কিছু বুঝতে পারছি না যে T1/T2 কি করে বের করব, আমার মাথায় আসেনি। তো আমি কি করব, এই ছবি পেলেই উপাংশে ভাঙতে হয়, আমি উপাংশে আগে ভেঙে নিই, তারপরে বাকিটা দেখা যাবে কি করা যায়। তাহলে উপাংশে ভাঙছি, দেখ প্রথমে T1 কে ভাঙ, T1 এদিকে আছে, তাহলে এই বরাবর কি পাবি বল? cos থিটা, T1 cos 60 ডিগ্রি। আর এইদিকে একটা উপাংশ পেয়ে যাবি, এই T1টার দুটো উপাংশ তো, একটা অনুভূমিক আর একটা উল্লম্ব, এটা কত হবে? এটা sin 60 ডিগ্রি। আচ্ছা T2 দেখ এক্স অ্যাক্সিস বরাবর আছেই, ডিস্টার্ব করে লাভ আছে ওকে, যেমন আছে থাক। আর T3 শান্তিতে আছে, তাহলে এরা শান্তিতে আছে, এদের থাকে, এদেরকে আর উপাংশে ভাঙা যাবে না, পারপেন্ডিকুলার হয়ে আছে, ভাঙার কোনো দরকার নেই। T1 কে শুধু ভাঙলাম। এবার পুরো সিস্টেমটা কেমন আছে? সাম্যাবস্থায় আছে, কেউ কোনো দিকে যাচ্ছে না। তার মানে তুই বুঝে গেছিস যে বলগুলো সমান সমান হবে। কোনটা কোনটা বল সমান হবে? T1 60 ডিগ্রি, T1 sin 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু T3, তাই তো? ওপর নিচে সমান সমান। এবার এইদিকে এক্স অ্যাক্সিস বরাবর সমান করব, এইদিকে কে কাজ করছে? T1 cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু ওদিকে কি পাবো? T2। এটা আমার তৈরি হলো, কিন্তু কোশ্চেনে বলেছিল T1/T2 করতে, কি করে করি? দেখ এখানে হয়ে গেছে, T1 T2টাকে ডিভাইড করলেই হয়ে গেল, তাই না? তাহলে প্রথমে কিন্তু আমি বুঝতেই পারছিলাম না T1/T2 কি করে করবো, উপাংশে ভাঙার পর আমার মাথায় কাজ করলো, এটা করলেই হয়ে গেল। তাহলে এখান থেকে তুই এবার করবি T1 ডিভাইডেড বাই T2, আর cos 60 ডিগ্রি ওপারে নিয়ে চলে যা, 1/cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির ভ্যালু কত রে? 1/2। তাহলে 1/2 উল্টে গেল 2/1, 2:1। বোঝা গেছে না? খুব সহজ অঙ্ক, কর। 14 নম্বর প্রশ্ন, 14। বল 14তে কি আছে, বল। 14 বললাম তখন তুই 14 দেখবি, দিয়ে বলবো যে পড়, তখন তুই পড়বি, তাই তো? তোকে দিয়ে বাকিদেরকে শিখিয়ে দিচ্ছি, ওরা ধীরে ধীরে বুঝে যাবে। কি দেওয়া আছে 14 নম্বরে? এফ ভেক্টর ইকুয়াল টু সামথিং কিছু দেওয়া আছে, 6 + 8। এই বলটা একটা বস্তুর উপর ক্রিয়া করে, এবং বস্তুর আর ত্বরণ বলে দিয়েছে 1 মিটার/সেকেন্ড, বস্তুর ভর কত? খুব সহজ অঙ্ক, ব্যাস। এফ ইকুয়াল টু এম এ, ভেক্টরিক্যালে দেওয়া আছে, এটাই একটা সমস্যা। এটা বুঝতে পারছিস যে আমরা এফ ইকুয়াল টু এম এ ইউজ করবো, তাই তো? কিন্তু এফটা এখানে ভেক্টর ফর্মে দেওয়া আছে, তাহলে ভেক্টর ফর্মে দেওয়া থাকলে আমি কি করব? দেখ এফ ভেক্টর ফর্মে দেওয়া আছে, তো ওর মান বের করে নেবো, তাহলেই তো এফ হয়ে গেল। ভেক্টরের মান বের করে নে। এবার ভেক্টরের মান তুই কি করে বের করবি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে কত হবে রে এটা? 36 আর 64 100, মানে 10। তাহলে এফ এর মান কত? 10 নিউটন। ব্যাস এখানে বসিয়ে দে, এফ এর মান 10 নিউটন, এম এর মান কত ছিল বের করতে বলেছিল, আর এ এর মান কত বলেছিল? 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। ব্যাস এম ইকুয়াল টু 10, এই হলো অঙ্ক। এই অঙ্ক পরীক্ষায় দেবে? তাহলে সহজ অঙ্ক, কয়েকটা সহজ রেখেছি যাতে নিজেদের মোটিভেশনটা হারিয়ে না দিস তোরা। ওই জন্য ওই জন্য দু একটা তোদের লেভেল একটু রাখলাম, তাও শেষেরটা না, সবগুলি
জড়ত্বীয় নির্দেশতন্ত্র 15 নম্বর কোশ্চেনে বলেছে জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের কোন গতিসূত্র প্রযোজ্য? নিউটনের যত গতিসূত্র আছে সবগুলো জড়ত্বীয় নির্দেশতন্ত্রেই প্রযোজ্য। তাহলে সবগুলোই হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটেই জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য। কি করবি বাড়িতে? হ্যাঁ, জড়ত্বীয় নির্দেশতন্ত্র বুঝতে পারলি না? না না, এরকম না, এরকম না, এরকম নাই। আচ্ছা, জড়ত্বীয় নির্দেশতন্ত্র অজড়ত্বীয় নির্দেশতন্ত্র এই বিষয়টা একটু বলে দিচ্ছি, শুনে নে, পরে ব্যাগ গুছাস। দু ধরনের নির্দেশতন্ত্র, একটাকে বলছি জড়ত্বীয় আর একটাকে বলছি অজড়ত্বীয়। এই, কত ধরনের নির্দেশতন্ত্র? কত ধরনের? অমৃতা বল, কত ধরনের নির্দেশতন্ত্র? কয় ধরনের? ঋতিজা, কত ধরনের নির্দেশতন্ত্র? তাহলে আমি এখন বোঝাচ্ছি, তোরা নিজেদের মধ্যে গল্প করছিস, পণ্ডিত হয়ে গেছিস? শিখে যা, নাকি বাড়িতে কেউ আসে ফিজিক্সের টিচার টিচার যে শিখিয়ে দিবে? মার কাছে বসবি, একটু ফিজিক্স বইটা নিয়ে বুঝিয়ে দেন। হ্যাঁ, পড়লেও শিখবি কোথায়? মন দিয়ে একটু শোন। নির্দেশতন্ত্র দুই প্রকারের। কয় প্রকার? জড়ত্বীয়, অজড়ত্বীয়, ইনার্সিয়াল, নন ইনার্সিয়াল। জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে? যেসব নির্দেশতন্ত্র স্থির রেস্টে আছে বা সমান বেগে চলছে, যেমন মনে কর একটা বাস, বাসের ভিতরে তুই আছিস, বাস রেস্টে আছে, চলছে না। তাহলে বাসকে যদি তুই নির্দেশতন্ত্র হিসেবে ভাবিস, ওই বাসের রেসপেক্টে তুই তোর বন্ধুর পজিশন বলবি, লাস্টের সিটে কোনারে জানলা ধারে বসে আছে ওই, তাহলে বাসটা নির্দেশতন্ত্র হয়ে গেল। এটা হলো জড়ত্বীয় নির্দেশতন্ত্র, স্থির অবস্থায় আছে। সমবেগে বাস ধর কনস্ট্যান্ট বেগ নিয়ে চলছে, বেগ পরিবর্তন হচ্ছে না, তাহলে সেটা জড়ত্বীয় নির্দেশতন্ত্র। অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কোনটা? যদি কোনো নির্দেশতন্ত্র ত্বরণ সহ গতিশীল হয়, যেমন বাস প্রথমে জিরো ভেলোসিটি থেকে শুরু করে 50 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি নিবে, তাহলে প্রথম থেকে একটু একটু করে বাড়াতে বাড়াতে অনেকক্ষণ ধরে করবে। তো ওই মুহূর্তে যে নির্দেশতন্ত্রটাকে তুই ধরছিস বাসটাকে, সেটা হয়ে গেল অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। ওখানে নিউটনের গতিসূত্র কাজ করবে না। তাহলে নিউটনের গতিসূত্র কোন নির্দেশতন্ত্রে কাজ করবে? জড়ত্বীয় নির্দেশতন্ত্রে কাজ করবে। বোঝা গেছে? সবগুলোই কাজ করবে। বাড়িতে তোদের কি কাজ থাকবে? সে তো ওই দুটো আছে, ওই দুটো করতে কতক্ষণ লাগবে? 10-15 মিনিট। 10-15 মিনিটের পড়া দেবো? পুরোটা প্র্যাকটিস করবি অবশ্যই। কিভাবে প্র্যাকটিস করবি? প্রথম থেকে কোশ্চেন গুলোকে নিজে নিজে সলভ করবি, খাতা দেখবি না, পারবি না, একটাও পারবি না দেখবি। যখন পারবি না তখন আবার দেখবি, দেখে করবি, দেখবি মনে থাকবে কোন জায়গাটা লজিক কিভাবে কাজে লাগছে। আর একটা কাজ কি করবি, পরবর্তী যে চ্যাপ্টারটা যে ঘর্ষণ, এটা রিভাইজ করে আসবি। ঘর্ষণ চ্যাপ্টার থেকে পরের দিন প্রবলেম করাবো, মানে অ্যাসাইনমেন্ট দেবো। যেভাবে নিউটনের গতিসূত্র অ্যাসাইনমেন্ট দিলাম, এরপরের দিন ঘর্ষণ, আর তারপরের দিন দিব বৃত্তীয় গতি। ঠিক আছে তো? ওরাই